উনি আমাকে যে আদরের নমুনাটা দেখিয়েছে, ইট ওয়াজ নট হিউম্যানিটিক। এটা আলটিমেটলি মানবিক আচরণ ছিল না, আপনি যেটা বলতে যাচ্ছেন। তারপর সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে, এটুকু আমার মনে আছে যে না তুমি কষ্ট পাচ্ছ, এটা ঠিক, মানে কষ্ট পেও না, এটা হয়, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যাই হোক, সকাল হলে পরের দিন সকালে বউ ভাত, বাসার অনুষ্ঠান কমানো। তো আমি কাউকে কিছু বলতে পারছি না, কিন্তু মনের ভিতরে তখনই একটা আমার কষ্ট ঢুকে গেছে কিন্তু অলরেডি। আমার নাম রিমা। রিমা, বয়স? আমার বয়স এখন 38 চলছে। 38 চলছে। তো রিমা, আপনার এই জীবন গল্পে যাওয়ার আগে আপনি আমাকে একটু বলেন যে আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে, বা কত বছর যাবত আমাদেরকে শুনছেন, বা কদিন শুনছেন? আসলে আমি একটু, অবশ্যই এটা আসলে ওই দাদিদের আমলে এটা সম্ভব। আমার মনে হয় না যে বর্তমান আমলে কোনো মেয়ে বা ভদ্র মহিলা যদি কেউ শোনেন তিনি সেন্সলেস হয়ে যেতে পারেন, মানে ওই স্টেজ যাওয়া তো অনেক বড়ের বিষয়। ওকে, বলেন প্লিজ। তো আমার যতটুকু মনে আছে, মানে আমার ছোট ফুপু আর আমি, মানে আমার যেটা 11 নম্বর ফুপু আর কি, মানে আমি এখানে বলতে চাচ্ছি যে আমার ফুপু হচ্ছে 11টা। আচ্ছা। বাবা চাচা 2 জন, মোট 13 জন। আচ্ছা। তো বাবা হচ্ছে একদম 13 ভাই বোনের বড়। ও ওকে, মানে সবার বড়। সবার বড়। 13 জনের মধ্যে আমার বাবা সবচেয়ে বড়। জি। আর ছোট চাচা হচ্ছে 6 ফুপুর পরে, মানে চাচা বাবার থেকে অনেক ছোট। তো আমাদের শৈশবটা এরকম ছিল যে আমরা যতটুকু শুনেছি যে আমার দাদা ভাই মানে গ্রামের খুব গণ্যমান্য একজন লোক ছিলেন, চেয়ারম্যানও ছিলেন। তিনি খুবই জাঁকজমক বর্ণাঢ্য জীবনযাপন করতেন, এবং মোট কথা আমাদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। যে এই বাড়িটা এখন আর নেই, তবে তো ওইটার ভগ্নাংশ এখনো আছে, কিন্তু এখন আমরা সব বংশধররা ছড়াই ছিটে গিয়েছি। মানে ওটা কোথায় আছে? এটা কুষ্টিয়া। কুষ্টিয়ার জমিদার ছিলেন আপনার দাদা? আমাদের কুষ্টিয়ার জমিদার, মানে আমাদের শহর থেকে একটু ভিতরে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো যাই হোক, ওইভাবে আমরা সারা জীবনই শুনে এসেছি, এবং আমরা এলাকায় গেলে ওরকম সম্মান নিয়ে থেকেছি। দাদা ভাইকেও দেখেছি। আমি দাদা ভাইকে খুব বেশি দেখিনি, 4 বছর বয়সে যতটুকু দেখা যায় আমার মেমোরিতে দাদা ভাই চেহারা খুব বেশি স্পষ্ট না। দাদা যান মারা যাওয়ার পরে তখন বাবা ফিল করেন যে দাদিকে একা বাড়িতে রাখা যাবে না, কারণ আমার ছোট ছোট অনেকগুলা টুপু আছে। তো তখন আমার বাবা একদম সবাইকেই নিয়ে আসে, আর আমার চাচু অনেক আগে থেকেই আমাদের কাছেই থাকতেন। একটা জিনিস আমি বুঝতে পারছি যে আপনার বাবা যেহেতু বড় ছিলেন, আপনার দাদার অ্যাবসেন্সে উনি আসলে সবার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। দাদা এবং মা, আমার মাও প্রচণ্ড ইফোর্ট দিয়েছে সংসারের পিছনে, সেটা মানে মা না বললেই নয়। তো বাবা হঠাৎ করে একদিন দেখলাম যে একজন মানে বাসায় হারমোনিয়াম, ডুগি, তবলা এরকম নিয়ে আসে। আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে। সেটা হচ্ছে যে আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন ছিলেন? জি। আপনি বড় সবার? না, আমার ভাই বড়, আমি মেজো, ছোট ভাই। আচ্ছা, তো আপনি যে সময় মেমোরি দিয়ে শুরু করলেন, এটা কত বছর বয়সে আপনার? এটা আমার 4 বছর। 4 বছর বয়সে, মানে স্কুলে তখনও ভর্তি হননি? মানে তখন স্কুলে যাব, সেই বছরই হয়তো স্কুলে ভর্তি। ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপরে বাবা ডুগি, তবলা, হারমোনিয়াম নিয়ে আসছে, এই করছে। তা আমরা তো সবাই খুব লাফালাফি করতেছি, কারণ পাশে তো আমি একা না, আমার ছোট ছোট আরো ফুপুর আছে। আমি বললাম না যে আমরা সবাই একসঙ্গে থাকতাম। তো বাবা এটা দিয়ে কী হবে। তখন হঠাৎ করে পরের দিন সকালে দেখলাম যে একটা লোক আসতেছে, এবং খুব মেলি ভাব আর কি। তো আমরা বুঝতেছি না, তা আমাকে এসে বলতেছে যে এই বাবু এদিকে আসো, মানে এরকম করে আর কি। নাচের শিক্ষকরা একটু এরকম মেলি ভাষায় কথা বলে। তো আমার একটু কেমন লাগতেছে, বাসায় সবাই খুব হাসাহাসি করতেছি এরকম। আবার আমাকে ওই ঘরে যখন বাবা ডেকে নিয়ে গেছে যে আজ থেকে উনি তোমাকে নাচ শেখাবেন, আর আশেপাশ থেকে ফুপু টুপুরা উকি ঝুঁকি দিচ্ছে, মানে ছোট একটা ফ্যামিলিতে যা হয় আর কি, উকি ঝুঁকি দেওয়া, কি হচ্ছে ওই ঘরের মধ্যে, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমি একটু করে নাচ শেখা শুরু করলাম। তারপরে বাবা উনি আসেন, নাচতে আমার ভালোই লাগে, কারণ আমি যেটা শুনেছি আমি নাকি ছোটোকাল থেকে মানে অনুকরণ প্রিয় ছিলাম খুব আর কি। মানে যেভাবে কথা বলতেছি, যেভাবে হাঁটতেছি তার পিছে ওইভাবে দুষ্টামি করে হাঁটতেছি, এরকম আর কি। আর আরেকটা কথা বলি যে আমাদের ফ্যামিলিতে যেহেতু আমার 11টা ফুপু, একটা চাচা, আর তখন শুধু ভাই বোন বলতে আমরা 3 জন, তার মধ্যে মেয়ে আমি একজন। আর আমি ছোটোকালতেই স্বভাবত একটু স্বাধীন চেতা, কারণ আমার বড় ভাইটা অসম্ভব ভদ্র এবং ভালো। আর আমি দেখতাম যে যেহেতু এত বড় একটা সংসার, এখানে জেদ না করলে কিছু পাওয়া যাচ্ছে না সহজে। হ্যাঁ, খাবো না, হুমকি দিয়ে দিচ্ছি, আমাকে এখনই নকপালিশ টেনে দিতে হবে, এরকম আর কি। তো কারণ আমাকে দিতে হলে আমার ছোট ফুপুটা হয়তো মন খারাপ করবে, কিন্তু আমার তখন তো সেই সেন্সটা নাই। আমার লাগবে,
আমাকে দিতে হবে, আমাকে দিবা না কেন, এরকম একটা। আর বাবার সঙ্গে আমার সম্পর্কটা খুব বেশি ভালো ছিল, যার জন্য ওই রাত্রে বাবা আসলে বা যখনই সুযোগ পেতাম পুটপুট করে, বাবা জানো এরকম নতুন মেকআপ বক্সটা উঠছে, বাবা জানো নতুন এই পেন্সিলটা আসছে, মানে এটা মাকে এড়ায় বাবার কাছ থেকে নেওয়া আর কি। এবং এটা যে একটা জিনিস ছিল, কিন্তু কখনোই সেই টাকাটা নিয়ে বা বাবা যদি কিনে দিত আমি একটা কিনতাম না কখন, কারণ ওই যে আমার ছোট ফুপুটার আমি এক বয়সের এবং আমরা একই স্কুলে দুজনে। অনেক কঠিন একটা মানে নাচ, যখন ওই বয়সে আমার করার কথা না, উনি তুলে দিলেন আমাকে। তো আমার মনে আছে আমাদের বিচারক ছিলেন শিবলি, তারপরে নিপা, শিবলি মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ, আর সাথে আরেকজন ছিলেন, তার নামটা আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে। তো যাই হোক 3 জন বিচারক ছিলেন। যখন আমি নাচটা শেষ করলাম তখন আমাকে বলল, বাবু তোমার সাথে কে এসেছে? তো আমি বললাম যে আমার সঙ্গে বাবা এসেছে, মা এসেছে। বাবাকে ডাক। তখন তো আমাদের ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেট প্লেয়ারের যুগ আর কি। তো আমার বাবাকে ডাকলেন, ডাকার পরে কি বলবো, আমার গুরুজি আর কি বলবো, শিবলি মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ, উনি বললেন ও এত ভালো নেচেছে আর এত সুন্দর পায়ের কাজ, আর সেকেন্ডলি ওর পায়ের কাজ আর ওর হচ্ছে আর্ট। তো আমরা বাধ্য হয়েছি যে মানে নিপাকে বলেছি তুই ওর পা দেখ, আমি ওর আর্ট দেখি, মানে একবারে 2টা জিনিস আমরা ফলো করতে পারিনি। আমার বাবাকে এটা বললেন এবং বাবাকে অনুরোধ করলেন যে আপনি নাচটা ছাড়াবেন না আপনার মেয়েকে। সে তার পাটা খুব মানে ক্লাসিক্যালের জন্য যেটা দরকার, তার পায়ের কাজটা অসাধারণ। তারপরে তখন বাবা একটু খুশি হয়ে গেলেন, অনেক খুশি হয়ে গেলেন। সে মনে মনে চিন্তা করতেছেন হয়তো বা এবার আমার মেয়ে 1st, 2nd, 3rd-এর মধ্যে একটা প্লেস করবে। হলো তাই, আমি সেবার 2nd হলাম। এবং আমাদের তখনকার প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ রাজ্জাক আর কি মনে হয় উনি। ভাই জান আমি তো বলছি কিন্তু ও যে গোসা করে সারাদিন পরে থাকবে আমি তো বুঝতে পারি নাই। তো যাই হোক, কালু মামা বলে যে নিজেই তেল গরম করে আনে, আমার মার কাছ থেকে তেল চায়, নিজে পায়ে মালিশ টালিশ করে। যাই হোক, তারপরে সেবার নতুন করে তো আমি পার্টিসিপেট করলাম এবং আমি 68 মার্ক নিয়ে সেবার আমি 3rd হলাম। আমার সঙ্গে 1st হয়েছিলেন শাওন। শাওন মানে হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন, আমাদের প্রিয় শাওন। ওকে, সো বুঝতেই পারছেন যে আজকের যিনি গেস্ট তার কালচারালি মানে শৈশবে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড আছে ইনফ্যাক্ট। হ্যাঁ বলেন প্লিজ। তো তখন থেকে আমার মনের ভিতরে ইচ্ছা যে একটার পর একটা যখন অ্যাচিভমেন্ট করতেছি আমি, যে আমার তখন থিম হয়ে গেছে যে আমি নৃত্যশিল্পী হব। আচ্ছা। এবং এটা হতে হলে কি করতে হয় সেটাও আমি জানি, যে মানে বুঝতে পারতেছি, বিভিন্ন জায়গা থেকে শুনতেছি যে ইন্টারমিডিয়েট পাস করব, আমাকে ইন্ডিয়া যে আমি একটা কোর্স করব, বা আমি রবীন্দ্র ভারতী যে ভার্সিটি আছে ওখানে আমি অ্যাডমিট হব, এরকম একটা মনের মধ্যে একটা স্বপ্ন বোঝাচ্ছি। এর মধ্যে আমার বাবা ট্রান্সফার হয়ে কুষ্টিয়ায় চলে আসে। কুষ্টিয়ায় চলে আসার পরে কিছুদিন আমরা ভাড়া বাসায় থাকি, কারণ আমরা অনেক মানুষ ছিলাম, আমাদের হতো না। তো তারপরে বাবা ওখানে আবার জায়গা কিনে, আমাদের কুষ্টিয়া যেহেতু হোম ডিস্ট্রিক্ট, তো সেখানে বাবা আবার জায়গা কিনে বাড়ি করে ফেলেন, একবারে 2তলা বাড়ি করেন। যখনই বাবা বাড়িটা করেন তখনই হচ্ছে এমন অবস্থা হয় যে আমরা তো ছিলামই, আমার ফুপু টুপু আমার দাদিটা ছিলামই। তো গ্রাম সাইডে যেসব ফুপুদের বাড়ি ছিল তাদের ছেলেমেয়েরাও সবাই যারা কলেজে ভর্তি হলো সবাই আমাদের বাসায় এসে উঠার পরে তখন হচ্ছে আমি ক্লাস 10-এ অলরেডি উঠে গেছি। 10-এ ওঠা মানে আমার তখন প্রায় 15 বছর বয়স, একেবারে ছোট না, মানে ছোট না বলতে কি একটু বোঝা শুরু করেছি যে আমি একেবারে ছোট না। আমাদের সিস্টেম ছিল 2তলায় আমরা মেয়েরা থাকতাম আর নিচতলায় হচ্ছে সব ছেলেরা থাকতো আর কি। তো বাসা ভর্তি যেহেতু মানুষ এইভাবে চলছে। কিন্তু এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার কৈশোরের পদার্পণ যেটা বলবো আর কি, বয়সন্ধিকালে হচ্ছে যে আমি যে খুব সুন্দর, আমি যে অমক বা আমি তমক, এরকম কমপ্লিমেন্ট কখনো আমাকে ফ্যামিলি থেকে দেওয়া হয়নি। কখনো উল্টো আরও কমপ্লিমেন্ট পেতাম যে শর্ট এর কখনো বিয়েই হবে না, লম্বা হতাম না যেহেতু। আর যেহেতু ওই যে ডান পিঠের স্বভাবটা ছিল তার জন্য আমি কিন্তু আমার গায়ের রং কিন্তু 2 ভাগ থেকে চাপা। তো স্কুলে যেতাম যখন, তখন দেখতাম যে কিছু কিছু ছেলেরা সাইকেল নিয়ে পিস পিস যাচ্ছে। তো মজাই লাগতো আর কি, মজা লাগতো কি রে এই ছেলেটা পিস পিস আসে কেন। আবার এমনও আছে কোনো দিন এসে হয়তো বলেও দিতাম বাসায় যে ভাইয়া জানিস যাচ্ছিলাম আমাদের পাড়ার অমুক ছেলেকে দেখলাম, মানে ফুপাতো ভাই তো মেলাগুলায় বাসায়, আমার ভাইকেও বলতেছি, আমার ফুপাতো ভাইদেরকেও বলতেছি যে তারা আবার কি করছে, দেখা যায় যে তাকে যে শাসায় থুয়ে আসছে, তুই আমার বোনের পিস পিস গেছিস কেন। এটা হয়তো বা আমি জানিও না বা আমার বাবাও জানে না। তো এইভাবে চলতেছে। যাই হোক, ওই সময় আমার তখনও স্ট্যান্ড বাই 2 ফুপুর বিয়ে হয় নাই। তো আমাকে নিয়ে প্রচণ্ড ঝামেলা শুরু হলো। মানে আপনার পিছিয়ে এরকম ভাবে? হ্যাঁ,
আমার পিছনে এ পাড়ার ছেলে লেগে গেল, ও পাড়ার ছেলে লেগে গেল, কেউ মানে বাসায় ফোন করে, কেউ ডিস্টার্ব করে, মানে স্কুলে তো ডিস্টার্ব করে, চিঠিপত্র তো দেয়। আর আমি আবার এখানে একটা বোকামি, এখন মনে হয় যে বোকামি করেছি, যে আমি আবার তাদেরকে পিটাইতাম। মানে বললো রাস্তার মধ্যে একটা প্রস্তাব দিল, এই চিঠিটা নাও, আমি জুতা পিটা করে চলে আসছি, দেখা যাচ্ছে যে বদমেশ তোর চিঠি নেবো কিসের জন্য। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আবার বাসায় এসে আবার নালিশ করলাম, আমার ভাইরা যে আবার তাদেরকে পিটুনি দিল, আবার এ পাড়ার ছেলে হলো ও পাড়ার ছেলের সাথে মারামারি লেগে গেল। মানে এরকম মানে সিচুয়েশনটা তৈরি হয়ে গেল। অনেক সময় ফোন করে বাবাকে হুমকি দিত যে আপনার মেয়েকে তুলে নিয়ে যাও, কি করবেন দেখি, ও যে আমাদের পিটাইলো মারাইলো, হ্যাঁ আপনার যে কাজটা করেন বাবা হয়তো জানেও না। সেকেন্ডলি আর একটা বিষয় লক্ষ্য করা গেল ফ্যামিলিতে, সেটা হচ্ছে এখন বুঝি যে আমি যেহেতু খুব আদরের ছিলাম, একটা মেয়ে ছিলাম, তো আমার বাবা চাচার মিলে আমি একটা মেয়ে, এবং এভাবে মানুষ হচ্ছে দেখে হয়তোবা আমার কিছু কিছু ফুপুদের মধ্যে গ্রো করা শুরু করলো। তাদের তো সবার ছেলে আছে, আমাদের বাসায় লেখাপড়া করে, কারোর সঙ্গে বাইচান্স যদি আমার কোনো ভাব হয়ে যায় তাহলে তো বাবা না করতে পারবে না। মানসিকভাবে একটু তখন খুব দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে কেন এরকমটা হচ্ছে। বাবা আগে বাইরে যেতে দিতেন, স্বাধীন ছিলাম, খেলতে যাওয়া বন্ধ, এর মধ্যে আমার নাচটাও বন্ধ হয়ে গিয়েছে। তো এরকম বাসায় খুব হইচই চলতেছে আর কি। বাবা আমাকে একদিন ডেকে বললেন যে মা, তুমি কারোর সঙ্গে এত ক্লোজ হো না, তুমি তো সবার সঙ্গে খুব বেশি মেশো, হ্যাঁ তুমি একটা জিনিস মনে রাখবা যে তোমার নিজের ভাইয়া ছাড়া এখানে তোমার কেউ আপন ভাইয়া না। আর তুমি যদি রাস্তার একটা ছেলে ধরে নিয়ে আসো মা, সেটা আমি মেনে নিব, কিন্তু তুমি যদি আমার কোনো আত্মীয়তার সঙ্গে আত্মীয়তা করো তাহলে আমি সেটা মেনে নিব না। এরা কারণ তুমি এখন বড় হয়েছো মা, তোমাকে এই কথাটা আমার বলা প্রয়োজন, কারণ আমি জানি তুমি তোমার মার সঙ্গে, আমি মার সঙ্গে কখনোই তেমন ফিল ছিলাম না, এখন ফিল করি যে মা কি জিনিস। হ্যাঁ, তখন কিন্তু মা হয়েছে কি, মা তো সারাদিন কাজে ব্যস্ত থাকতো, মার কাছে বকাটাই খেতাম বেশি আর কি, ওই জন্য মাকে ভালো লাগতো না। বাবা তো আদর দিত, বাবাকেই ভালো লাগতো আর কি, যেটা স্বাভাবিক যেটা হয়। তখন মা হচ্ছে ভিলেনের রোলটা পালন করতেছে আর কি, কারণ মা শাসন করেন। হ্যাঁ, তো তখন আমি হচ্ছে এমনকি আমি রাগ হলে, মার উপরে রাগ হলে মাকে বলতাম তুমি আমার মা না, তুমি আমার খালা। এমনকি একদিন ফকির আসছে, আমার আবার খুব ফকিরের ভিক্ষা দেওয়ার স্বভাব ছিল। রাস্তায় আপনার মানে কোনো রিক্সাওয়ালাকে দেখলে, মানে একটু বুড়ো মতো রিক্সাওয়ালা দেখলে ব্যাগে যা থাকতো দিয়ে দিতাম। মানে আমার এখনো সেই স্বভাবটা আছে, যার জন্য আমি অনেক বকাও খাই, এখনো সেই স্বভাবটা আমার আছে। তো যাই হোক, এরকম একটু মায়া দয়াপূর্ণ লোক ছিল, মানুষ ছিলেন, যেমন যেদি ছিলাম অপরদিকে এই দিকটা ছিল আর কি। তো যাই হোক, এর মধ্যে আমার ফ্যামিলিতে খুব এটা নিয়ে খুব হইচই চলতেছে। বাবা ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না। এদিকে ফুপুরা বলে কি আমার ছেলে তো এরকম ভালো পাস করতেছে, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। ও বলে যে না ঠিক আছে মিয়া ভাই, নাচটা বন্ধ করে দাও, এরকম। আবার বিভিন্ন জায়গাতে বিয়ের প্রস্তাব আসে, এদিকে আবার হুমকি আসে। ইন্ডিপেন্ডেন্ট টাইম একদিন আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমি রিক্সায় করে আসতেছি। অনার্স ফার্স্ট ইয়ার? হ্যাঁ, অনার্স না, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। হ্যাঁ, তখন অনলি আমার 16 বছরে পা দিয়েছি আমি। তো আমি কুষ্টিয়া সরকারি কলেজে পড়তাম। জি। তো আমি কলেজ থেকে আসতেছি, দুপুরের টাইম, একটু নিরিবিলি, 3:30 বাজতো আমাদের ক্লাস শেষ হতে হতে। আমার ছোট ফুপুর আমি একসঙ্গে যেতাম। তো সেদিন ছোট ফুপু আর জাননি কি কারণে, যে কোনো কারণে হোক। তো হঠাৎ করে আমার পিছনে একটা ছেলে ঘুরতো, এরকম, আমি নামটা এখন বলতে চাচ্ছি না। তাকে দেখে যে আমার কখনো ভালো লাগেনি এটা কিন্তু বললে মিথ্যা কথা বলা হবে। মানে আমি তাহলে আপনি পুরো গল্পটাই আসলে শুনতে চাই। গল্পটা বলি এরকম, সেই ছেলেটা আমার সাথে পড়তো জেলা স্কুলে। আচ্ছা, একই ক্লাসমেট, একই পাড়ায় বাড়ি, পাশাপাশি বাড়ি আমাদের। হ্যাঁ, তো ওরা অনেকগুলি ভাই, তো আমাদের সাথে সম্পর্ক ছিল খুব ফ্যামিলিগত আর কি। হ্যাঁ, তো ও যখন আমাদের তখন আমার তো অবজেক্টিভের যুগে পাশ করা, অনুপম নামে একটা গাইড ছিল। হ্যাঁ, তো একদিন আমাকে বলতেছি রিমা তোর কাছে অনুপম গাইড আছে? তা আমি বললাম যে হ্যাঁ আমি এটা কিনেছি। হ্যাঁ, তো আমার কাছে গাইডটা নিয়ে যাওয়ার পরে 2 দিন পরে গাইডটা যখন ফেরত দিল, আমাদের একটা চিঠি দিল। তো চিঠিটা দেওয়ার পরে চিঠিটা পড়লাম, আমি তো চিঠি তো আর একা পড়ি নেই, চিঠিটা মানে বইটা খুলতে যে চিঠি করলে এমনি একটা জিনিস আছে দেখিস, পাড়ার ছেলে। কিন্তু আমি আমার ছোটো ফুপু তো একদম বান্ধবী। হ্যাঁ, ফুপু দেখ মানে তার নামটাই আর কি বলে ফেলতে যাচ্ছিলাম আর কি। তো ও আমাকে এরকম চিঠি দিয়েছে,
দেখি 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 কি লিখেছে, যখন ওই বয়সে যেটা হয় আর কি। দুইটা চিঠি দিয়েছে, তার মধ্যে আবার আর্টও করেছে, দুইটা পায়রা একটা লাভ নিয়ে উঠে চলে যাচ্ছে আর কি, এরকম কিছু আর কি। হ্যাঁ, তো ভালোবাসা না ভালো লাগা না, কিন্তু বিষয়টা হচ্ছে পেটের মধ্যে প্রজাপতি কিন্তু উঠতেছে, মানে একটু একটু ভালো লাগা তো তখন বুঝি আর কি। যাই হোক, তখন ওই পর্যন্ত তো আমি তখন ওকে বলতেছি কি, তো একদিন আমাকে জিজ্ঞেস কর, মানে ওই ছেলেটা সরাসরি আমাকে জিজ্ঞেস করে, যাই হোক সবসময় তো মাঠে খেলাধুলা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, তখন বলতেছে কি তোকে চিঠি দিছিলাম, চিঠিটার উত্তর দিলি না। তা আমি বললাম চিঠির উত্তর দিয়ে কি তুই জুতার বাড়ি খাবি? হ্যাঁ, ভাই শুনলে তোরা কি করবে তো জানিস? মানে ওর বড় ভাই আর আমার বড় ভাই আবার একদম জানে দোস্ত। হ্যাঁ, তখন আমি বলতেছি কি ভাই শুনলে তোকে কি করবে জানিস? আমি লিটন ভাইকেও বলে দেবে কথা, আমার ভাইকেও বলে দেবে কথা। তখন ও বেচারি আমার পিছনে এরকম ঘুরতেছে, আমি কোনো পাত্তা দিচ্ছি না, কিন্তু ভালো লাগাটা কিন্তু আমার ভিতর ভিতরে আমার একটু আছে যে ভালো লাগতেছে। ও যখন পিছন পিছন ঘুরে বা আমার বাসার সামনে দিয়ে যায় যখন, তখন কিন্তু আমি ছাদে উঠি, দেখি যাচ্ছে, এরকম আর কি। মানে আপনার ভিতরে একটু ভালো লাগে কিন্তু আপনি সেটা বুঝতে দেন না। হ্যাঁ, বুঝতে দেয় না, কিন্তু ওই ভালো লাগাটা কি ভালোবাসা আমি এটা তখনও বুঝি নাই। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, বুঝতেছি না এই বিষয়ে কোনো, তখন তো মোবাইলের যুগও না, কিছুই না, তখনকার যুগটাই ছিল তো এরকম যে একটু চোখে দেখা দেখি হলো, একটু গোপনে হয়তো একটু বাগানে আগানে যারা একটু কথা হলো, এই তোমার এই চিঠিটা এই টাইপের আর কি পরিবেশ শুরু হয় না। তারপরে আমরা যৌথ ফ্যামিলিতে বিলং করি, রাস্তাতে হাঁটতে গেলেও দেখাচ্ছে কোনো না কোনো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, একটু তার সাথে কথা বলছিলি, এরকম একটা অবস্থা। তো আমাদের তো কোনো রকম স্বাধীনভাবে কোনো কিছু করার মতো পরিস্থিতি নাই। তো যাই হোক, এরকম পরিস্থিতি চলতেছে, এইদিকে আবার আমার হঠাৎ করে বাসার মধ্যে এরকম চলতেছে, হঠাৎ করে ওই ছেলেটা ভালো ছিল লেখাপড়ায়, কি হয়েছে কোনো সঙ্গদোষে বা কোনো কিছু কারণে একটু খারাপ হয়ে যায়, মানে শুনতাম আর কি, নেশা টেশা করে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম তখন ওরও ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি, এনিহাউ সে কেন কারণে দেয়নি। তো যাই হোক, কিন্তু আমার পিছনে ঘুরতোই। তা আমি মাঝে মাঝে বলতাম যে তুমি ম্যাট্রিক পরীক্ষা দিলা না, তুমি করলা না, তো তুমি হচ্ছে আমার পিছনে ঘুরো কী করে, তুমি তো এখন আমার জুনিয়র হয়ে গেছো। তো এই কথাগুলো কিন্তু মার কানে বাবার কানে প্রতিনিয়ত যাইতো, যে ও আমাকে এরকম খুব ডিস্টার্ব করতো। এবং আমি তখন কিন্তু অলরেডি বোধ বুদ্ধি হয়ে গেছে যে না, এরকম করা যাবে না। হ্যাঁ, কারণ ও যেহেতু ম্যাট্রিক পরীক্ষা দেয়নি, খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, ভালো লাগাটা আমার দূর হয়ে গেছে, সোজা কথা, আর ভালো লাগাটা নাই। তো তখন একদিন আমার মা ওকে যে বলতেছে যে তুমি যে ওকে এরকম হুমকি দামকি দিচ্ছ, তুমি কি জানো বাবা, তুমি যে এমনি তোমাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক, সেকেন্ডলি তোমার সাথে আমার মেয়ে বেঁধে তুমি কি পারবা, তুমি ওর থেকে ছোট ক্লাস, তুমি লেখাপড়া করোনি, তারপরে তুমি যে হস্তানি করে বেড়াও, আর আমার মেয়ে জুতা কয়টা আর কতগুলো জামা তুমি জানো, ও কতগুলো জুতা পরে, কতগুলো জামা পরে, ও কোনো জামার সাথে ম্যাচিং করে ছাড়া জুতা স্যান্ডেল জামা পরে না, তুমি তো এগুলো পারবা না বাবা, তুমি খালি খামাখুকে কেন ডিস্টার্ব করতেছো, ও তুমি অ্যাফোর্ড করতে পারবা না। যাই হোক, আমার মা এই ডায়লগটা মনে হয় সবাইকেই দিতেন, যে ফোন করতো তাকেই মনে হয় ডায়লগটা দিতেন। এটা একটা মজার বিষয় যে আমার জুতার খরচ কেউ অ্যাফোর্ড করতে পারবে না। হ্যাঁ, কারণ আমার জুতার প্রতি খুব দুর্বলতা ছিল, প্রচুর জুতা কিনতাম। যাই হোক, তো এরকম একটা পরিস্থিতি, কলেজ থেকে আসতেছি আমি, আসার পরে আপনাকে কি বলবো আর কি, হঠাৎ করে কয়েকটা ছেলে আমার রিক্সাটা ঘিরে ধরে, মানে আমি যেটা একদম অপ্রস্তুত ছিলাম, এবং পরে দেখি ও আছে সাথে। তো অনেক কথা কাটাকাটি হচ্ছে ওর সাথে আমার, ও বলতেছে তুই এখনই যাবি আমার সাথে, তোকে আমি এখনই বিয়ে করবো, তুলে নিয়ে যাই বিয়ে করবো, দেখি কার ক্ষমতা কে ঠেকায়। আমি বলছি কেন তোমার সঙ্গে আমি যাবো, তুমি কেন আমাকে বিয়ে করবা, আর তুলে নিয়ে বিয়ে করার কেস, তোমার বিয়ে করতে হলে আমার বাসায় আসো, খালাম্মাকে বলো। হ্যাঁ, এরকম বলতেছি যে, আর আমি তখন বিয়ে করবোই না, অসম্ভব, আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমার একটা লাইফ পড়ে আসে, আমি তখন বিয়ে করবোই না, তুমি তো বললে হবে না, আর আমি তোমাকে কোনোদিনও বলিনি যে আমি তোমাকে ভালোবাসি বা এরকম, তুমি আমাকে বলেছো, আমি কিছুই বলিনি তোমাকে, তুমি তো আমাকে ভেবে ফোর্স করতে পারো না। ওর সঙ্গে আমার খুব মানে কথা কাটাকাটি হচ্ছে। এর মধ্যেই ও দেখি কি পিছন থেকে একটা পিস্তল বের করে ফেলছে। এখন ওইটা অরিজিনাল কি নকল আমি ডোন্ট নো, আমি তখন তো চিনি না পিস্তল। ওইটা আমার সরাসরি মাথায় ঠেকাই বলতেছে, হয় আজকে তুই মরবি, নাহলে আমি মরব, যে কোনো একজন মরবি। মানে সেই একদম বাংলা সিনেমা মোটামুটি আর কি, যদিও বাংলা সিনেমা, কিন্তু তবু ওইটা আমি মানে রিয়েলাইজ করতে পারতেছি যে আমি কি মুভমেন্টে আছি। যাই হোক, ওরকম যখন রাস্তার মধ্যে বিতর্কটা চলতেছে, তখন আমাদের মানে আশেপাশে যায় না কিছু ছেলে পেলে, ওরা দেখছে যে আপুর সাথে এরকম হচ্ছে। তো তারপরে এরকম ওরা আবার আমাদের বাসায় চিনতো, আমাদের বাসায় যে খবর দিয়েছে, বলছে রিমা আপুকে কতগুলো ছেলে এরকম পিস্তল ধরছে এবং তাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে।
তো এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মা তো ভাইয়াকে বলছে, বাসায় হইচই পড়ে গেছে, বাবা বাসায় ছিলেন না। কথা প্রসঙ্গে মা কিন্তু বুঝতে পারছে এটা টিটুরি কাজ হতে পারে। তো মা সঙ্গে সঙ্গে আমার বড় ভাই এবং লিটন মানে বড় ভাই দুজনে বলছে দেখি কোথায় আছে, দাঁড়ান বাকলাম, আপনি টেনশন করেন না, ওরা এত সাহস হয়নি যে এরকম করবে। আর ও কী করেছে, আমাকে নিয়ে যে আমাদের কুষ্টিয়ার একটা বাঁধ আছে, বেরি বাঁধ, আমরা রেণুকের বাঁধ বলি, ওখানে নিয়ে যে আমাকে বসিয়ে রেখেছে যে তোকে আমাকে বিয়ে করতে হবে। তা আমি বললাম কি বাঁধের মধ্যে এসে আমি কি বিয়ে করবো নাকি, তুই আমার এখানে বসায় রাখছিস কী জন্য ভাই? হ্যাঁ, তো বলতেছে না আমার বন্ধুরা গেছে কাজী ডাকতে, আমাকে যেখানে যেতে বলবো ওখানে যাবো, তোর সাথে আমি বিয়ে করবো আজকে। তা আমি চুপচাপ বসে আছি, হাসতেছি মনে মনে, কারণ আমি জানি যে এটা হয়তো বা কখনোই ও পারবে না, কারণ আমার বড় ভাই আছে এবং তার বড় ভাই যেটা আছে শুনলোকে মেরেই ফেলবে, যত মস্তানি হোক না কেন ফ্যামিলিকে একটু সবাই ভয় পায়। তো আমি ওই আধা ঘন্টা মতো এরকম আমাকে বসিয়ে রেখেছে, আমি বসে আছি, কলেজ ড্রেস পরাই ওরকম জামা কাপড় পরাই বসে আছি। তো এর মধ্যে তো ওর ফ্রেন্ড সার্কেল দিয়ে আমার ভাইরা বের করে ফেলেছে যে রিমাকে নিয়ে কোথায় গিয়েছে তোরা একটু আমাদেরকে বল। বড় ভাইরা বললে তো অনেক সময় ছোটো ছোটো ভাইরা না বলতে পারে না, তখন অনেকেই বলে যে ফ্রেন্ড সার্কেলে, ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলছে যে হ্যাঁ এরকম একটা প্ল্যান করতেছিল, আজকে রিমাকে ধরবে যদি সুযোগ পায়, তো ওকে মনে হয় যথাসম্ভব রেণুক বাঁধে নিয়ে গিয়েছে, ওখানে মনে হয় বাঁধের মধ্যে মানে নদীর পাশেই বসে আছে মনে হয়। হ্যাঁ, ওকে রাজি করানোর চেষ্টা চলছে। আসলে ভাই এরকম কিছু না, ও যদি চাপে পড়ে হ্যাঁ করে দেয়, মানে এরকম একটা কিছু বলছে আর কি। তো আমার ভাই এবং সেই ওর বড় ভাইও, আমি দূরের থেকে দেখতেছি ওরা হেঁটে আসতেছে। তো আমি তো একদম তখন আরও রিল্যাক্স হয়ে গেছি যে ভাইরা তো আসতেছে। আর ওরা ওদের ভাইদের দেখে পিছন থেকে পিস্তল তখন আর কোনো নাই, তখন পিস্তল নিশ্চিত সহকারে যার যার মতো সে পার্সের দৌড় মারছে আর কি। 2-3টা ফ্রেন্ড ছিল, সে ছিল, তখন আর তার ফুটানি শেষ। যাই হোক, তখন থেকে আমাকে নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে আরও পরিস্থিতি খারাপ হয়ে গেলো, বাবার মাথার মধ্যে সেটা গেঁথে গেল। হ্যাঁ, একদম গেঁথে গেল, মানে মা তো প্রচণ্ড ভীতু হয়ে গেলেন, না জানি এরকম অ্যাক্সিডেন্ট আর একদিন হলে কী হবে, আজকে এই পাশের বাড়ির ছেলে করেছে, আর এক পাড়ার ছেলে করলে কী হবে, আর এক পাড়ার ছেলে কি হলে কী হবে, আমি মেয়েটাকে কীভাবে কী করবো, মান সম্মান, এদিকে ফ্যামিলিতেও কারোর সাথে যদি আমার মেয়ের সম্পর্কে জড়া যায় তাহলেও আমার প্রবলেম। সবার কথা হচ্ছে রাজ্য সহ রাজকন্যা, আমার মেয়েটাকে কতটুকু তারা ভালো করবে আমি জানি না, হয়তো বা আমার সম্পত্তির দিকেই আসবে। এরকম বাসার মধ্যে বাবা মা খুব দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে আছেন, খুব সমস্যার মধ্যে আছেন। মানে তারা আমাকে নিয়ে, আমি এখন ফিল করি, তখন তো অত কিছু মেশিনের জানতাম না যে কেন আমাকে বিয়ে দেওয়া হচ্ছে, কী বৃত্তান্ত। এর মধ্যে হঠাৎ করে আমার কলেজ থেকে দেখে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানো হয়। তো আমার বাবা তখন খুব টেনশন করতেছেন, মা খুব টেনশন করতেছেন, এখন সলিউশন কি। এই টাইমে তোমার নাচটাও বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু মানসিকভাবে তখন কিন্তু খুবই মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমাকে বাসা থেকে বেরোতে দেওয়া হচ্ছে না ওই কারণের পরে। সেকেন্ডলি আমার নাচটা বন্ধ হয়ে গেছে, যেটা আমার অ্যাম্বিশন, মোট কথা যে আমার প্রথম ভালোবাসা, মাই ফার্স্ট লাভ ইজ মাই নাচ, সেটা আমার বন্ধ হয়ে গেছে, যেটা আমার ধ্যান জ্ঞান যেটাই বলেন। মানে আমার তখন মানসিক পরিস্থিতি খুব খারাপ, একটুতেই চিল্লাপাল্লা করি, বাসায় হইচই করি, মানে অনেক কিছু। তো একদিন এরকম বাবা মাও খুব চিন্তিত, এরকম হঠাৎ করে। তো আমি একদিন বলতেছি কি যে বাবা, এইসব থেকে বেরোনো যায় কী করে, তুমি আমাকে অন্য কোথাও পাঠা দিতে পারো না এই শহর থেকে, আমার না ভালো লাগে না, বাসার মধ্যে বন্দি জীবন ভালো লাগে না, আমার নাচ বন্ধ হয়ে গেছে, তুমি কি পারো না আমাকে কোথাও একটু মানে নিয়ে যেতে বাবা, আমার আসলে খুব খারাপ লাগে, আমার নাচতে ইচ্ছে করে। মানে বাসার মধ্যে আমি তখনও কিন্তু নাচি, মাঝে মাঝে মন খারাপ হলে নাচি, কিন্তু আমি তো আর সেইভাবে বাইরে পারফর্ম করতে পারছি না। আমি ঢাকায় আসতে পারতাম না, আমার দেখা যাচ্ছে মাসে একটা করে প্রোগ্রাম থাকতো, কোনো সময় 3 মাস পরে একটা করে প্রোগ্রাম থাকতো। তো আমি তো আর ঢাকায় আসতে পারছি না, আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না, এদিকে লেখাপড়াটা আমার হচ্ছে না ঠিক মতো। কী বলবো, তখন অনেকটাই মানসিক অবস্থা এমন ভেঙে গেছে, মানে আমি বলতে পারবো না, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমি মানে একটা মানে হিংস্র মানুষ থাকে না, মানুষ পাগল মানুষ থাকে না, কিছু খাওয়া নেই দাওয়া নেই, খাচ্ছি না দাচ্ছি না, কেউ কিছু বললেই ছুঁড়ে মারতেছি। এমনও হয়েছে যে আমার হাতে যে কাটা আছে, ব্লেড দিয়ে হাতও কেটে ফেলছি। বাবাও আসলে পারতেছে না কিছু করতে, বাবাও অনেক সময় কান্না করতেছে, মাও কান্না করতেছে, এরকম পরিস্থিতি বাসায়। তো এর মধ্যে কলেজে একদিন আস্তে আস্তে একটু হওয়ার পরে তো আমার ভাইরা আমাকে সাথে করে নিয়ে যেত আর সাথে করে নিয়ে আসতো, যে কোনো একজন ভাই আমার সঙ্গে থাকতো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নেব। চিন্তা করে দেখুন, একটা মেয়ে আমাদের সমাজে বড় হচ্ছে, সে যে শ্রেণীরই হোক না কেন, উনি যেই সোসাইটিতে বিলং করতেন, ওনার যে সার্কামস্ট্যান্সেস, যৌথ পরিবার, এবং যৌথ পরিবারের এরকম একটা মেয়ের দিকে এভাবে হাত বাড়ানো, এটা রিয়েলি টাফ, এবং খুব স্বাভাবিকভাবে তার ব্যাকআপটা অনেক শক্তিশালী।
তার বাবা রোডসান হাইওয়েতে, তার এক চাচা সেই মুহূর্তে গভর্নমেন্ট অফিসার, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। সুতরাং সেই দিক থেকে কিন্তু তার একটা অনেক বড় ব্যাকআপ আছে, এবং তার যে কালচারাল ব্যাকগ্রাউন্ড, সেখানেও সে অত্যন্ত মানসিকভাবে শক্তিশালী একজন মেয়ে হিসেবে বড় হয়ে উঠছে। কিন্তু তারপরও আমরা আমাদের সামাজিকতার কথা চিন্তা করে একটা পরিবার যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, কতটা ইনসিকিউর মনে করি এরকম একটা ঘটনাকে। এবং দেখুন যে প্রাণোচ্ছল একটা রিমাকে আমরা পেলাম শৈশবে, কিশোর জীবনের শুরুতে একেবারে বয়সন্ধিকালের সেই সময়টাতে এসে কিন্তু একটা ভয়ানক রকমভাবে ওকে একটা কনজারভেটিভ এনভায়রনমেন্টে বন্ধ করে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং ওখানে উনি বলছিল যে আমার দোষটা আসলে কি, আমি তো কাউকে বলিনি যে আমাকে তুলে নিয়ে যাও, বা আমি তো কাউকে বলিনি যে, বা আমি তাকে লাভও করি না সেই অর্থে। তো সেই জায়গাটা থেকে এরকম একটা কমপ্লেক্সিটি তার লাইফে চলে আসলো। তার স্বপ্নের জায়গাটা, তার যে নাচ, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু মাথায় গোলাপ পরবো এরকম। তো যাই হোক, তারা আমাকে দেখতে আসছে, আমাদের ড্রয়িং রুমটা ছিল নিচে, আমরা দোতলার থেকে আমাকে নিচে নামায় নিয়ে আসছে। ওরা আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে। দু একটা মনে আছে প্রশ্ন? দু একটা প্রশ্নের মধ্যে যেমন নামাজ পড়তে পারি কিনা, তারপরে কোরআন শরীফ পড়েছি কিনা, তারপরে কিসে পড়ি, কোন সাবজেক্টে পড়ি। এর মধ্যে আর একটা ছিল যে তখন একটা নাটক হচ্ছিল, হেলাল নামের একটা চরিত্র ছিল আমাদের মধ্যে, ইন্দ্রধলক মিলনের মনে একটা নাটক হচ্ছিল টিভিতে। হেলাল নামের কাউকে চেনেন কিনা, এই নাটকটা আপনি দেখেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভবত রূপকথা। হ্যাঁ হ্যাঁ, তখন বলছি নাটকটা হচ্ছে, তখন তো আমাদের বিটিভি চলতো এবং তখন ওই নাটকগুলো আমরা খুব আগ্রহ সহকারে দেখতাম। তো আমি তখনও জানি না আমার হাজবেন্ডের নাম হেলাল, এই জন্য আমাকে প্রশ্ন করছে। হ্যাঁ, তখন বলছে হেলালের চরিত্রটা আপনার কাছে কেমন লাগে? কিন্তু ওখানে তো খালেদ খান তো ওখানে ভিলেন পুরা। হ্যাঁ, আমি তো বেটা তো বদমাইশের লাঠি, মানে আমি তো সবসময় স্টেট কাট কথা বলি, আমি সরাসরি বলতেছি বেটা তো বদমাইশের লাঠি। হ্যাঁ, এরকম বলতেছি আর কি। তোরা আবার ওইটা নিয়ে খুব হাসাহাসি করছে আর কি। যাই হোক, তারপরে আমাকে আমার হাজবেন্ড ঠিকানা লিখতে দিয়েছে। হ্যাঁ, ঠিকানা লিখতে দিয়েছে যে আমার তোমার বাসার ঠিকানা লেখ। আমি এবার ঠিকানা লিখতে যে কুষ্টিয়া বানানটা এস এর ঘুলিটা কিভাবে দেয়, মানে একটু হলেও তো ভয় পাচ্ছি, ভুলে গেছি। হ্যাঁ, আমি আমার ফুফাতো ভাই সামনে দাঁড়ায় আছে, জিজ্ঞেস করছি এস কেমন করে লেখে রে, ওদের সামনে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, ও আবার হেসে ফেলছে, বলছে তুই এস লিখতে পারছিস না। যাই হোক, এই পার্টটা চলে গেল এবং ওরা আমাকে দেখে আমাকে কিছু টাকা, একটা খাম দিল হাতে ধরায়। তো যখন আমি দোতলা সিঁড়ি নিচতলা থেকে, তখন বললো তুমি এখন যাও, তোমার সাথে পরে আবার কথা হবে। বাবা বললো মা তুমি উপরে চলে যাও। তা আমি উপরে চলে যাচ্ছি আর ওই টাকাটা গুনতেছি আর হাসতেছি, দেখতেছি যে ওখানে 2000 টাকা আমার না, এরকম সামথিং কিছু। এবং বলতেছি আমার ছোট ফুপু আমার সাথে আছে, আমি বলছি দেখ ফুপু, কালকে যাই একটা জিন্সের প্যান্ট কিনবো, একদম ঝাঁকানাকা একটা ব্লু প্যান্ট দেখে আসছি, ওইটা আমি কিনবই। এরকম। আমার যে বিয়ে হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না, আমার মা একটা সাদা পাঞ্জাবির উপরে ফেব্রিক্স করে আমাকে যে পাঞ্জাবিটা বানাই দিয়েছে না, ওইটার সাথে আমি ব্লু প্যান্ট দিয়ে পরবো, মানে এরকম করে বলতেছি। খুব খুশি হয়েছে টাকাগুলো হাতে পেয়ে। এরকম 2-3 দিন যাওয়ার পরে আবার শুনি আমাকে দেখতে আসবে। এবার কারা আসবে? এবার মুরব্বী মহলরা আসবে। আচ্ছা, ওই হেলাল এটা হলো বলেছে। তা আমার বাবা নিজ থেকেই ওনাদেরকে তখন বলেছে আমার মেয়ে আমি বিয়ে দিব না। তখন আমার শ্বশুর নাকি জিজ্ঞেস করেছে যে কেন দিবেন না, আমরা তো দেখলামই না, মামুনির মুখটা তো আমাদেরকে দেখালেন না, মেয়েরা উপর থেকে দেখেছে, ছেলেদের সামনে, তখন আমার শ্বশুরদের সামনে আমি যাইনি। তখন বলতেছে যে না আমার মেয়ে, বাবার এটা শুনে মন খারাপ হয়েছে যে আমাকে মাপ দিয়েছে ওরা। হ্যাঁ, আর আমাদের ফ্যামিলির তো এরকম না, এত অড না যে এখনো মেয়ে তোমার দাঁত দেখি, মেয়ে তোমার চুল দেখি, এই টাইপের তো না। হ্যাঁ, বাবার এটা অবশ্যই প্রেস্টিজে লেগেছে। তো বাবা বলছে আমার মেয়ে আমি এখানে বিয়ে দিব না, এখানে বিয়ে দেবো না, বলছে আসলে আমি মেয়ে না, এখন বিয়ে দিতে চাচ্ছি না, মানে কায়দা করে যা বলার হয়তো বাবা বলেছে এরকম। তখন আমার শ্বশুর নাকি বলেছে দেখেন আমরা আসলাম, ঠিক আছে মামুনিটাকে দেখি, বিয়ে দিবে না দেবে না আপনি পরে ডিসিশন নিন, আমাদেরকে একটু এক নজর দেখতে দেন। তো আমার মনে আছে যে আমাদের উপরেও একটা বসার রুম ছিল আর কি, তো ওনাদেরকে ওখানে ডেকে নিয়ে আসা হয় এবং আমি আর সামনে যাবো না, কিছুতেই যাবো না। আমার তখন একদম শুরু হয়ে গেছে না আমি যাবো না, সামনে যাবো, ওদের সামনে যাবো, ওরা আমাকে মাপ দিচ্ছে, কী করছে না করছে, আমি যাবো ওদের সামনে। তো জোর করে ওয়ান কাইন্ড আমাকে ধরে নিয়ে আসা হয়। তো আমি যখন রুমে ঢোকার পরে বসতে বললো, বসলাম। তো আমার শ্বশুর, মানে তখন এখন জানছি আমার শ্বশুর, তখন উনি আমার একটা মুরগির মতো লোক আর কি, আমাকে বলছে আল্লাহ মেয়ে তো অনেক ছোট, ও তো এখনও লম্বা হবে, ও তো লম্বা হওয়ার বয়স আছে, এরকম বলতেছে। বলে তখন বলতেছে কি দেখেন, আমার বাবাকে বলতেছে কাশেম সাহেব আপনি কি মনে করছেন না করছেন আমি জানি না, তবে ওকে দেখে আমার মনে হয়েছে আমার মা, আমার দাদি শাশুড়ি আমার মতো শর্ট ছিলেন। একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। জীবন নাটকের চেয়েও নাটকীয়, সবসময় এই কথাটা বলি আপনাদেরকে, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। এবং
আজকের গল্প হয়তো নতুন করে আরও একবার সেটা প্রমাণিত হবে। উনি একটা আংটি বের করে আমার হাতে পরিয়ে দেন যে আমি ওকে দোয়া করে গেলাম, এখন আপনি আত্মীয়তা করবেন, চলে গেছেন রাগ করে। যাই হোক, তো মা আবার বলেছে ও তার মেয়ে যদি সে বিয়ে দেয় তোদের এত মাথা ব্যথা কেন তোরা এরকম। যাই হোক, ফ্যামিলি ক্রাইসিস মুভমেন্ট সেগুলো আপনারা হয়তো বা না বললেও বুঝতে পারবেন যে কি যৌথ পরিবারে যেটা হয় হয় আর কি, সব দিক দিয়ে চলতেছে। আবার কেউ বলতেছে এই মেয়ে একদিনও ভাত খেতে পারবে না, স্বামী সংসারে দিয়ে ওর বাপ খালি খালি দিচ্ছে, চলে আসবে, এরকম চলতেছে। এরকম করতে করতে তো তখন বাবা আমাকে ঢাকায় নিয়ে আসেন। আমি বাবা আমার তখন আর ওইগুলো মনে নেই। আমি তখন দেখতেছি যে আমি একটু স্বাধীন হয়েছি, আমি কেনাকাটা করতে পারতেছি ধুমসে, যে শাড়িটা চাচ্ছি বাবা দিচ্ছে, যে জামাটা চাচ্ছি দিচ্ছে, মানে সব কিছু মোটামুটি ইয়ে করতেছি। এবং সোনার দোকানে যা চাচ্ছি, মানে এরকম সোনা কিনতে কিনতে আমি প্রায় 50 ভরি সোনা কিনে ফেলছি। ওকে, এমনও কথা বাবাকে বলতেছি, বাবা আমার কি এই বিয়েটা পরে যখন আর একটা বিয়ে হবে তখনও কি আবার তুমি বলে ডাকতো। তো আমাকে বলতেছে মনা কেমন আছো, হ্যাঁ। তো আমি বলছি যে ফুপু আমার না ভালো লাগেনি, আমার সারা রাত ঘুম হয়নি, হ্যাঁ তোমরা আমাকে আজকে নিয়ে যাবা তো, হ্যাঁ। তো বলছে হ্যাঁ আজকে নিয়ে যাবে, মিয়া ভাই বলেছে আজকে তোমাকে নিয়ে যাবে, যে আমাকে সহকারে আজকে নিয়ে যাবে। আমি এবার ওকে বলছি কি ফুপু শোনো, ওই লোকটাকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমাকে নিয়ে যাও, হ্যাঁ বাবাকে আস্তে করে বলে এসো, ওনাকে নিয়ে যাওয়ার দরকার নেই। মানে এইভাবে আর কি। আমি আসলে বুঝতেছি না, আমি ওই লোকটা আমার সঙ্গে গেলেই মনে হলো যে আমার একটা ব্যাড ফিলিংস, ওই লোকটাকে নিয়ে যাওয়ার দরকার নেই। এই জন্য ফুপুকে আস্তে করে কানে কানে এটা বলতেছি। যাই হোক, ওই দিনকার অনুষ্ঠানে মিটে টিটে গেল, তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। তো আমার বেডরুমেই আমি ছিলাম আর কি। সেখানেও আমার বাবা মা তো আর কোনো কিছু খেয়াল করে না। আমার বাবা মার ধুম লেগে গেছে, বাড়িতে অনেক লোক, পুপুরা ধুম লেগে গেছে যে জামাকে কোন পিঠা খাওয়াবে, জামাকে নতুন জামা ফার্স্ট আসছে আমাদের বাড়িতে, যৌথ পরিবারের জামাই, মানে আমাদের বাড়িতে একদম মনে করেন যে আনন্দ উৎসব। আর আমি হয়েছে কি যে এই একদিন দুই দিনে মানে আমার ফ্যামিলি থেকে যেহেতু আমি একটু দূরে, আমি আমার ফুপাতো ভাই বোন টোন এদের পেয়ে ওদের সাথে সবসময় থাকি, ওদেরকে পেয়ে আমার জামার কথা আমি ভুলে গেছি। মানে এমনিও তোর কথা আমার মনে থাকার কথাই না, তারপরে ওই যে আমার সাথে একজন লোক আসছে তার থেকে আমার কোনো ইয়ে নাই। আমি কিন্তু ওদের সাথেই মানে বাসায় যেই ঢুকেই আগে আমি কিন্তু শাড়িটা খুলে আগে কিন্তু আমি স্কার্ট পরে ফেলছি, বুঝছেন। ফেলে আমি আমার মতো মানে আবার দৌড়ানো শুরু করছি ঘরের মধ্যে, একবার এর সাথে এই গল্প করি, ওর সাথে ওই গল্প করি। কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমার এক ফুফাতো ভাই, ওর সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, আমার থেকে 2 বছরের বড়। তো ও আমাকে জিজ্ঞেস করতেছে মনি তোর মুখ চুপ দেখে তো ভালো, ওই যে বললাম আপনাকে যেটা সাইন দেখে বলছে ভাল লাগতেছে না তো, হ্যাঁ। তখন আমি বলতেছি কি যে ভাই জানো লোকটা না একটু ভালো না, হ্যাঁ লোকটা না খুব খারাপ, অনেক চরিত্র খারাপ, এভাবে বলতেছি লোকটা। হ্যাঁ আমি বাংলা সিনেমার ভিলেন দেখো না, ওই রকম জানো, এখন এরকম বলতেছি। তা বলার পরে তখন আমার ভাই আবার হাসতে হাসতে বলছে কই, মানে আমাকে সান্ত্বনা দেয়। আমি তো দেখলাম যে মিঠুন চক্রবর্তীর মতো, হ্যাঁ এরকম আর কি কথাবার্তা হচ্ছে। যাই হোক, আমার সংসারটা এইভাবে আর কি আগায় যাচ্ছে। আমি শ্বশুর বাড়িতে যাই আসি, বাবার বাড়িতেও থাকি, কিন্তু আমি কিন্তু এইগুলো আসলে তখন কিন্তু বুঝি না যে শ্বশুরবাড়ি গেলে কাজ করতে হয় কি করতে না হয়, কিন্তু বুঝতে পারতেছি না। আমি একদম থতমত খেয়ে হা করে বসে আছি যে আমাকে এই ধরনের কথা তো কেউ কখনো বলেনি, হ্যাঁ আমি তো আসলে এরকম কথা কোনোদিনও বলে নাই আমাকে কেউ। তো আমি খুব মন খারাপ করে ওনাদেরকে তাকায় আসে, আসলে উনি কী বলতেছে। আমি বলতেছি মা আমার নাক ফুটো নেই সেই জন্য রাগ করতেছেন, আমি এটাও বুঝি নাই। যখন বলছে এই মেয়ের নাক ফুটো নাই, আমি নাক ফুটো জানো না, হ্যাঁ জানে, হ্যাঁ কী বাড়িতে বিয়ে দিছি, মেয়ের হচ্ছে নাক ফুটো না থাকলে ছেলের অমঙ্গল হয় এটা জানে না, এরকম বলতেছে। তা আমি বলছি এটার জন্য মনে উনি রাগ করছে। তা আমি বললাম ওই যে জেদি ছিলাম, আমি সে নাক ফুটোর যখন এতই সমস্যা, আচ্ছা ঠিক আছে। আমি একদম নিজের যে ঘরটায় থাকতাম, এমনকি আমি ওই ঘরে যখন যে ঘরটাকে আমাকে থাকতে দেওয়া হয়েছে, যে সেই ঘরটার পরিবেশটা এরকম ছিল যে একটা শুধু খাট, ড্রেসিং টেবিল নাই কোনো, একটা টেবিল আর একটা স্টিলের আলমারি, আর কিছু নেই ওই ঘরে। ও একটা আলনা ছিল, যে আমি কখনো মানে আমার ঘরটা তো অনেক সাজানো গোছানো, তখনকার সময় চেস্টের ড্রয়ার একদম ম্যাচিং করা সব কিছু। তখন এইটা আমার বাবা মা কিন্তু খেয়াল করেছে, এবং তারা কিছু বলেনি, এবং তারা কিন্তু অলরেডি ফার্নিচারের অর্ডার দিয়েছে আমার জন্য আর কি। এবং আমার ঘরে যে একটা ওই বাসায় যে রঙিন টিভি নাই এটাও খেয়াল করেছে তারা, সাদা কালো টিভি দেখে তারা। ফ্রিজ একটা ছোট, কিন্তু বাড়ি কিন্তু 4 বাড়ি, 2টা ফ্লোর নিয়ে আমরা থাকি, কিন্তু ফার্নিচারের ডিজাইনগুলো সব পুরাতন এরকম আর কি। আচ্ছা, জাস্ট লাইক বাবারা হয়তো এটা খেয়াল করেছে। তো আমার রুমের সাথে কোনো অ্যাটাচড বাথও ছিল, যেটা আমি কখনো কোনোদিন অভ্যস্ত না, আমি আগেই বলেছি।
সেটা আমার একটা প্রবলেম হচ্ছিল। এখানে একটা বিষয় খেয়াল করবেন, উনি যে বিষয়গুলো আনছে ছোট ছোট করে, সেগুলো হয়তো বলার মতো না, কিন্তু খুব উনি যেটা বলছিলেন 16টা বছর নিয়েই কিন্তু সেখানে গেছেন, হ্যাঁ, এবং এই 16টা বছরে তাকে কীভাবে ট্রিট করা হয়েছে, কীভাবে বড় করা হয়েছে, কী আচরণ তার সঙ্গে করা হয়েছে, কী ধরনের পরিবেশের মধ্যে সে থেকেছে, সে সব কিছু নিয়ে কিন্তু ওখানে গেছে। সুতরাং এটাকে যদি রাতারাতি ধাক্কার কবলে পড়ে যায় তাহলে এটার ভবিষ্যৎ ভালো হবে না, এটাই ধরে নেওয়া যায়। জানি না কি হয়েছে, ওকে বলুন তারপর। তো তারপরে যাই হোক, আমি এগুলো কিছু বলি না, কিন্তু আমি যে আসলে আমি এখন নিজে ইমাজিন করি যেটা, সেটা হচ্ছে যে ওই সময় এরকম বোবা কেমন করে হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, না বোবা বেশিক্ষণ থাকবেন না, এটা আমরাও জানি, কারণ কেন বোবা হয়ে সিচুয়েশন গিয়েছিলাম। ডিমান্ড হচ্ছে এমন একটা জিনিস মানুষ একটা পর্যায় পর্যন্ত সেভ করতে পারে। ইভেন তখন আমি মনে করি এটা সেভ না, এটা হচ্ছে জমায়। তো জমায় মানে হচ্ছে কি, ধনুকের তীরটা যখন আপনি টানবেন প্রথম পর্যায়ে কিন্তু ছাড়লে আপনি এটা বেশি দূর যাবে না, তো তখন মনে হয় কি ঠিক আছে তীর তো আসবে না, কিন্তু তারপরে জমতে জমতে যখন একবার টানার পর এক্সট্রিম লেভেলে যখন টানা হবে, টানার পরে যখন ছাড়া হবে তখন কিন্তু গতিটা যায়। তো যে যত বেশি টানতে পারে, মানে যে যত বেশি সাইলেন্স থাকতে পারে, সে যখন বাস্ট হয় সে তত বেশি পরিমাণ শব্দ করে বাস্ট হয়। তো আমরা একটা জিনিস মনে করি, সেটা মেয়ে হোক বা ছেলেই হোক না কেন, যখন আমরা কারোর প্রতি অত্যাচার করছি কিংবা কেউ যখন একটা জিনিস মানিয়ে নিচ্ছে, চাপতেছে ভিতরে, চাপার ক্ষমতাটা ভালো, কিন্তু এটা যদি এমন হয় যে চাপতে 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 অনেক দিন ধরে চাপার পরে সে বাস্ট হলো, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। তার বরং একটু চাপলে একটু বের করে দিল, একটু চাপলে একটু বের করে দিল, সেটা অন্য জিনিস। কিন্তু ওনার ক্ষেত্রে বোধহয় বিষয়টা ওরকমই হয়েছে। জি রিমা, তারপর কি হলো? তারপরে আমি মানে জেদ করে ঘর আটকাই, মানে নিজের গেট আটকাই দিলাম, দিয়ে সুই সুতো নিছি। আমার ছোট নদকে বললাম নিজের নাক নিজেই পোড়াবেন? হ্যাঁ, নিজের নাক নিজেই ফুটো করে ফেলছি। করেছেন? হ্যাঁ, আমি বললাম না যে বিলেট দিয়ে হাত কাটতে যখন পারি, তখন তো ওই জেদ উঠলে তো আমি ওইটাও করতে পারি, বাইক চালাতে। আমার বিয়ের পরপরই আমার বাবা আমার হাজব্যান্ডকে একটা বাইক কিনে দেন। আচ্ছা। যে তাহলে যখন তখন আমার মেয়ের সাথে করে আসতে পারবে, আমার মেয়েকে সাথে করে একটু ঘুরবে। কারণ আমার আবার বাইকে চড়ার খুব অভ্যাস ছিল, কারণ ভাইয়াদের সাথে বাইকে চড়তাম, কোথাও নিয়ে যেতে হলে বাইকে যেতাম, বাবার সাথে আবার যেতাম, যার জন্য আমি বাইকে চড়তে খুব পছন্দ করতাম। বাবা এটা জানতো, তো এরকম মাঝে মাঝে যাওয়া হতো। কিন্তু ওনার সাথে কি সম্পর্কটা আমার কেমন ছিল, মানে ঝগড়াঝাটিও ছিল না, আবার তার সঙ্গে খুব ফ্রি ছিলাম এরকমও না। যে সংসারে কী হচ্ছে সেটাও আমি তাকে বলতাম না। মানে হয়েছে কি, তার সঙ্গে আমার দেখা যাচ্ছে হতে খুব কম, ভয় পেতাম তাকে আমি, এবং কি বলে ডাকবো এটাও কিন্তু আমি বুঝতে পারতাম না। আমাকে কেউ ডাকতে বলে কোনো সময় ভাই বলে ডাকতাম, ভাই ভাই আপনাকে ডাকতেছে। আবার কখনো বলতাম কি দাদা ভাই দাদা ভাই আপনাকে ডাকতেছে, এরকম বুঝতাম না আর কি, বুঝতে পারছিলাম না আসলে যে আমার কি করণীয়। তো আমার মনে হচ্ছিল যে হয়তো বা মাকে বলতাম যে মা আমার কাজটা করলে মনে হয় ভালো হয়, উনি তো একটু রাগ টাগ করে। তো আমার মা বলতো যে শ্বশুরবাড়ির সবাই এরকম, তখন আমিও তো কাজ করি, হ্যাঁ করতে হয় মা এগুলো, একটু তুমি শাশুড়ির সঙ্গে একটু হেল্প করবা। এখন হেল্প করা বলতে আমার মা তো অতটা বোঝে নাই যে হেল্প বলতে কি বোঝাচ্ছে আর কি, হয়তো বা শাশুড়ির সঙ্গে একটু করলাম, কিন্তু হেল্প বলতে আমি ওই বাড়ির একটা বউ, আমার যে এত দায়িত্ব আমি কিন্তু তখন কিন্তু বুঝতে পারতেছি না যে এবারে আমি একটা বউ, আমার 5টা ননদ, আমার অনেক দায়িত্ব, এবং আমার শাশুড়ি একটু অসুস্থ, আমাকে অনেক দায়িত্ব নিতে হবে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আর আমার হাজব্যান্ড কোনো প্রকারে আমাকে কিন্তু হেল্প করতেছে না, হাজব্যান্ড কিন্তু বলতেছে না বুঝায় তোমাকে এগুলো করতে হবে ওইগুলো করতে হবে। হ্যাঁ, সে কিছু এমন তেমন হলেই আমার হাতে হয়তো একটু মানে অনেক জোরে না, এটা কি এরকম করে নাকি? হ্যাঁ, রুটি এরকম বেঁকাতে রাখানো, এবার কোন দেশে জাপানি রুটি, মানে উনি এবার একটু কথা এভাবেই বলে, হ্যাঁ এটা কি চায়না থেকে আগত, মানে এইভাবেই কথা বলে সে আর কি। তো আমি এগুলো আর কি খুব ভালোভাবে নিতে পারছিলাম না, যে আমি তো আসলে পারি না। হ্যাঁ, এবং মানসিকভাবে আমাকে সাথে করে যে মার্কেটিং করে, এবং আমি অনেক সময় কাঁদতাম যে বাবা আমার কাছে তো টাকা নাই, হ্যাঁ আমার কাছে তো টাকা নাই, আমি তো চটপটি খেতে পছন্দ করি, আমাকে তো কেউ চটপটি ফুচকা খাওয়াতে নিয়ে যায় না, এই করে না। বাবা আমাকে, আমার মনে আছে সে টাকা আমাকে অনেক সময় যাওয়ার সময় 5,000 10,000 করে টাকা দিয়ে দিত। এইগুলো আবার দেখা যাচ্ছে আমি আমার ননদদের পিছনেই খরচ করতাম, এ তোরা কী কিনবি বল, আমার কাছে টাকা আছে। আমি কিন্তু আসলে ওইভাবে কখনোই, ওরা আমাকে আপন না মনে করলো, আমি কিন্তু সবসময় এইভাবে। আবার দেখা যাচ্ছে যে ভাবি তোমার না অনেক সুন্দর সুন্দর আংটি, এই তো আংটি নিবি, আমার না বক্স ভর্তি আংটি আছে, নিয়ে যেয়ে দিয়ে দিতাম ওদের, ওরা কয়টা নিয়েছে সেটাও কিন্তু আমি কোনোদিন খেয়াল করতাম না এরকম। তারপরে আমি এরকমভাবে আমার সংসার চলছে, এর মধ্যে আমার পরীক্ষা এসে যায়, তো মা বলে পরীক্ষা তো দিতে হবে তোমাকে। তা আমি বলি বিয়ে দিছো তো আবার পরীক্ষা দিব কেন, আমার আর পড়ালেখার প্রতি তেমন কোনো আগ্রহ নাই আর কি, সারাদিন কাজ করে আমার আর ইচ্ছা করে না পড়ালেখা করি।
তো আম্মা কী করতেন, আম্মাকে দুপুর মানে 4টার দিকে এসে নিয়ে যেতেন, প্রাইভেট পড়ায়। আবার আম্মা আমাকে মানে সন্ধ্যার পরে যখনই প্রাইভেট পড়া শেষ হতো মা আমাকে দিয়ে যেতেন। আচ্ছা, এটা নিয়েও কথা শুরু হলো আর কি। এটা নিয়ে ডাক্তার ভাই আমার সময় যে কথাগুলো বলতেছে আমি সেটাই আর কি বলতেছি, আমি তখন তত কিছু বুঝি না। হ্যাঁ, তো সেই সামর্থ্য তো মনে হচ্ছে এই মেয়েটার নাই। আর তারপরেও তো বমি করতেছে একভাবে, ওকে তো ইমিডিয়েটলি এখন স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা উচিত, তো পানি শূন্যতা হয়ে গেছে শরীরে এখন, এরকম অবস্থা আর কি। যাই হোক, তুমি কি এই বাচ্চাটা নিতে চাও? নিলে কিন্তু সমস্যা হবে, হয়তোবা ওর লাইফ রিস্ক হতে পারে, এরকম একটা কথা বলে। তা আমার হাজব্যান্ড বাসায় এসে উল্টা মেজাজ দেখাচ্ছে, কেন মানে আমি যেন পাপ করে ফেলছি। হ্যাঁ, মানে উল্টা মেজাজ দেখাচ্ছে, হ্যাঁ এরকম অসুস্থ, এখন আমার এখন ঝামেলা, অমুক তমুক বিভিন্ন কথা শুরু করছে। তো আমার শাশুড়ি আবার খুশি, কারণ তার একটা ছেলে, যেহেতু একটা বাচ্চা আসতেছে বাসায়, সে খুব খুশি। আমার বয়স টয়স কেউ দেখতেছে না আর কি সেই মুহূর্তে। সে আবার আমার TNT-তে ফোন করে আমার মাকে ডেকে নিয়ে আসছে, বিয়ান এরকম সুসংবাদ আছে, শিগগিরই আসেন। তো আমার মা এসেছে, আমরা কি দুজন মিলে একটা বাচ্চা পালতে পারবো না? হ্যাঁ, ও ছোট হয়েছে তো কি হয়েছে, হেলাল এরকম চিল্লাপাল্লা করতেছে, আপনি আপনার জামাই একটু বোঝান, এরকম বলতেছে টলতেছে। আমার শাশুড়ি তখন খুব ভালো মুডে আছেন আর কি তিনি। তো আমার মা না আসলে তখন নাও বলতে পারতেছে না, হ্যাঁও বলতে পারতেছে না। তিনি একবার আমার কথা ভাবতেছেন, আবার ওই সংসারটার কথাও ভাবতেছেন যে তাদের মধ্যে আনন্দ, আর এদিকে আবার চিন্তা করতেছেন যে আমার মেয়েটা তো আসলে এই অবস্থা, কিছু খেতে পারে। তখন আমার এর মধ্যে মা বলছে কি, তাহলে আমি আমার মেয়েটাকে নিয়ে যাই বিয়ান, আমি নিয়ে যাই, ওর তো এই অবস্থা। তখন আবার ডাক্তার ভাই বলে দিয়েছেন, উনি আবার প্রেসক্রাইব করে দিয়েছেন আমাকে তখন ইমিডিয়েটলি স্যালাইন দিতে হবে, দিতেই হবে। তখন আর আমাদের যেখানে বাসা সেখানে আশেপাশে কোনো ক্লিনিক নেই, একটু দূরে। তো তখন আম্মা দেখলো যে তাহলে এখান থেকে নিয়ে গেলে তো নার্স এসে মানে স্যালাইন দিতে পারবে না বা সবসময় টেক কেয়ার করতে পারবে না, এখানে যদি ডাক্তারটা কাছে তাহলে এখানেই থাক। তো আমার স্যালাইন চলতেছে, করতেছে, কিন্তু আমার শাশুড়ি কিন্তু কখনো এসে আমার যে স্যালাইন চলতেছে করতেছে আমার পাশে বসা বা মাথায় হাত দেওয়া, বা আমার হাজবেন্ড ওই ঘরে ঢুকে না। হ্যাঁ, সে ডিস্টার্ব হবে দেখে সে তার মতো থাকে, রাত্রে স্যালাইন খুলতে হবে, করতে হবে, অনেক ঝামেলা। এগুলো আমার ছোটো নোট থাকে আমার পাশে, মাঝে মাঝে আমার শ্বশুর একটু দেখাশোনা করেন। আর দেখা যাচ্ছে যে ওই যে সার্বক্ষণিক যে নার্সটা ছিল উনি দেখাশোনা করতেন, কিন্তু আমার বমি কিন্তু কখনোই অফ হয় নাই। তো এর মধ্যে আমার আবার একটু ব্লাড যাচ্ছে। আচ্ছা, একটু হ্যাঁ ব্লাড যাচ্ছে। তখন আবার এইটা আবার ডাক্তার ভাইকে বলা হয়, তখন ডাক্তার ভাই আর কি বুঝছে ব্যাপারটা, বলছে আসলে ও নিতে পারছে না মনে হয় শরীরে, ওর শরীর এই বয়সে এটা ও নিতে পারছে না। তারপর যাই হোক এরকম বলার পর তারপরেও আপনারা যখন চাচ্ছেন চাচিমা, আমি ট্রাই করব, আমি 7 দিন একটা ইঞ্জেকশন দিব, সকাল বিকাল দিব, এটা যদি টিকে গেল তো টিকে গেল আলহামদুলিল্লাহ, না হলে কিন্তু আমাদের রেস্টিং পয়েন্টে যেতে হবে, এটা ডিসিশন নিতে হবে। তখন আমার মা, আমার তো একদম তখন মনে করেন বিছনা থেকে ওঠা নিষেধ, একদম বেড রেস্ট। তো আমার মা, আমার শ্বশুরবাড়ির যেরকম পরিবেশ, আমার মা যে আমার কাছে থাকবেন সেটাও পারতেছেন না। হ্যাঁ, কারণ কি কথা শোনাবে কে, মানে ওরা খুব কথা শোনাতেন, এটাই হচ্ছে প্রবলেম। মানে আসলে খুব কথা শোনাতেন, এখনও তাদের সে স্বভাবটা আছে আর কি। তো ওই ভয়তে আমার মা আবার খুব বললাম যে চুপচাপ, আম্মা তো অত মানে কথা পছন্দ না আর কি তার। তো এই অবস্থায় যাই হোক আমার আস্তে আস্তে আমি ওই সিচুয়েশনটা পার করছি, কোনো রকম 7 মাস চলে গেছে আর কি। যাওয়ার পরে তারপরে 7 মাসের পরে আমার বাবা মা এসে আমাদের দেশে একটা আনুষ্ঠানিকতা করে, সাধ দেয়, সেটা করে অনেক অনুষ্ঠান করে শ্বশুরবাড়ির লোকদের কাপড় চুপড় দিতে হয়, তারপরে এই খাসি টাসি, তারপরে এই যে মাছ টাছ অনেক কিছু দিতে হয়, কী দিতে হয় আমি অত জানতাম না তখন। সেগুলো দিয়ে আমার বাবা মা অনুষ্ঠান করে নিয়ে আমাকে নিয়ে গেছেন। তখন আমার বাবার আবার পোস্টিং ছিল মাগুরাতে। মাগুরাতে নিয়ে গেছেন। মাগুরাতে নিয়ে যাওয়ার পর যখন আমার 2 মামা শুনেছে যে আমি এরকম অবস্থা, তখন আমার 2 মামা, তাদের আবার নিজেদের প্রাইভেট কার ছিল, তো তোমরা মানে খুলনায় থাকতো, খুলনা থেকে মাগুরা তো বেশি দূর না, তো চলে এসেছে আমাকে দেখার জন্য। এসে তো চিল্লাপাল্লা, বুধ এটা কি হলো, আর তোমরা মাগুরাই আনছো কীভাবে, হয় কুষ্টিয়া রাখতা। তো তারপরে যাই হোক আমার মামারা আমাকে খুলনাতে নিয়ে যায় এক প্রকার জেদ করে, কারণ মামাদের কোনো মেয়ে ছিল না, 2 মামারই 2টা করে ছেলে। তো ওখানে যে আমার হাজব্যান্ডের পোস্টিং তখন আবার বাগেরহাট, আচ্ছা, তার জন্য একটু সুবিধা। তো যাই হোক আমার বেবিটা হলো, মানে আমি বেবিটা হতে চাই অনেক কষ্ট পেয়েছি, বেবিটার ওয়েট অনেক বেশি ছিল, মানে কারণ আমার বেবিটা কিন্তু এখনো 5 ফিট 5 ইঞ্চি 5.5 ইঞ্চির উপরে লম্বা। আচ্ছা, আমার ফার্স্ট মেয়ে। ওকে।
তো যিনি এখন নর্থ সাউথে পড়ছেন। জি জি। ওকে। তো আমি ফার্স্ট মা হলাম, যে অনেক কমপ্লিকেশনের ভিতর দিয়ে আমি মা হলাম। তারপরে আমার যেটা খারাপ লেগেছিল যে আমার শাশুড়ি খুব কেঁদেছিল। সে যখন ফোনে তাকে বলা হয়েছে যে মেয়ে হয়েছে, তখন সে খুব কেঁদেছিল যে মেয়ে হয়েছে, কারণ সে ছেলে যাচ্ছিল, কারণ তার একটা ছেলে। আচ্ছা আচ্ছা। তারপরেও আবার আমার মেয়েটার গায়ের রং তার বাবার মতো হয়েছিল। আমার হাজব্যান্ড অনেক কালো না, কিন্তু মানে শ্যামলা, আমি তো একটু ফর্সা বেশি। তো আমার মেয়েটা হয়েছিল শ্যামলা। তো আমার শ্বশুর ফার্স্টেই কোলে নিয়ে বলেছিল যে মায়ের মতো গায়ের রং পেলো না। এটা আমার খুব কষ্ট লেগেছিল। যাই হোক, সেই মুহূর্তে আমি বলতে পারবো না, কষ্ট লেগেছিল আর কি। তো কিন্তু কষ্ট লেগেছিল আর কি, এটাই হচ্ছে স্বাভাবিক, কষ্ট লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি হচ্ছে বাচ্চা মানুষ করতে তখন তো অত এক্সপার্ট না। তা আম্মাদের ওখানে বেশি থাকতাম, কখনো শ্বশুরবাড়ি যেতাম, কখনো আম্মাদের ওখানে থাকতাম। তো এরকম করতে করতে সময় যাচ্ছিল। কিন্তু হচ্ছিল কি, আমি শ্বশুরবাড়ি যখন থাকছিলাম তখন তো আমার ননদদের আরও বিয়ে হয়েছে, সবারই বাচ্চা কাচ্চা আছে। আমার বাচ্চাটা যদি একটু ভুল করে ফেলতো বা একটু অন্যায় করে ফেলতো, আমি কেন জানি তখন যেন ক্রেজি হয়ে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড তো বাসায় থাকতো না, আমি শ্বশুরবাড়ি থাকতাম। আমার লেখাপড়া কিন্তু তখনও কন্টিনিউ। হ্যাঁ, আমি কিন্তু তখন অলরেডি পড়তেছি। হ্যাঁ, পড়তেছি, বাচ্চা সামলাচ্ছি এবং সংসার, তখন কিন্তু আমি পাকা গৃহিণী হয়ে গেছি। এবং এরকম করতে করতে আমি হচ্ছে যখন মাস্টার্স পরীক্ষা দিব আর কি, ফাইনাল দিব, আমার বড় মেয়েরা ছোটো মেয়ের বয়সে ডিফারেন্স হচ্ছে 4.5 বছর। তখন আমি এবার সেকেন্ড বেবি কনসেপ্ট করি। তো তখন সেকেন্ড বেবি কনসেপ্ট করলে তখন সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু আমি খুশি হই না। এবার আমি আর খুশি হই না। এবার আমি বুঝে গেছি মাতৃত্বের কী কষ্ট, আর আমি বুঝে গেছি যে এই সংসারে আমার কী অবস্থান। এর মাঝে আর একটা কাহিনী আমি বলি। আমার ছোটো ননদ যেটা আর কি, যেটা আমার খুব ভালো সম্পর্ক ছিল, তো সেটা সাথে আমার ফুফাতো ভাই, মানে ওরা রিলেশন ছিল, ওরা চলে যায় দুজনে আর কি। আচ্ছা, এটা ফ্যামিলি থেকে না বলে চলে যায়, এবং দোষটা সম্পূর্ণ আমার ঘাড়ে পড়ে যে আমি তাদেরকে বের করে দিয়েছি, যেটা হয় আর কি। এবং এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয় ফ্যামিলিতে, অনেক কিছু হয়। আমাকে আমার হাজব্যান্ড মারধরও করে। হ্যাঁ, তারপরে একটা টাইমে আমার বাবা কিন্তু আমাকে নিয়ে আসার মানে ওরা আমাকে আর রাখবে না, ওদের মেয়েকে ফেরত না দিলে, মানে এরকম ফ্যামিলি আর কি ট্র্যাজেডি চলতেছে। আমার হাজব্যান্ড আমাকে মিনিমাম মনে হয় 6 মাস দেখতে আসেনি, আমার বাচ্চাটার কোনো খোঁজ নেয়নি, কোনো কিছুই করেনি আর কি, সোজা কথা। তো তার মধ্যে আমার বাচ্চাটা, আমি মা বাবার কাছেই ছিলাম। তো এর মধ্যে তারা উকিল নোটিশও কিন্তু পাঠিয়ে দিয়েছিল যে আমাকে ডিভোর্স দিবে। হ্যাঁ, কিন্তু আমার বাবা খুব আপসেট হয়ে গিয়েছিল তার মধ্যে, যে ডিভোর্স দিবে এরকম একটা বিষয়, আমি যেটার জন্য এতদিন মানে এত কষ্ট করে মেয়েকে সংসার করাচ্ছি। তারপরে এইভাবে যাই হোক, থার্ড পার্সন মিলে সব কিছু মিলে একসময় যায়, আবার জোড়াটা লাগে আর কি, কোনোভাবে এনি হাউ জোড়াটা লাগে। এর মধ্যে আরও তো মনের ভিতরে বিষ ঢুকে গেছে আমার অলরেডি, যে যেই লোকটা আমার 6 মাস খোঁজ নিল না, আমার বাচ্চাটাকে একবার দেখতে আসলো না, আমি তো কিছুতেই ওর সাথে, উকিল নোটিশ পাঠিয়েছিল এটা আমি জানতাম না। এটা আমি জানতাম না। তো হঠাৎ করে তাদের যেভাবে ফ্যামিলি মিউচুয়ালের মধ্যে যখন আসলো, তখন আমার শ্বশুর বললো যে আপনারা নিয়ে গিয়েছেন, আপনারা দিয়ে যাবেন। এবং আমি সেই দিনটার কথা আমি কখনোই ভুলব না, যেদিন আমার ননদ চলে যায়, সেদিন আমাকে সারা দিন ঘরের মধ্যে আটকায় রাখা হয়েছিল, কিছু খেতে দেওয়া হয়েছিল না, এবং আমাকে আমার হাজব্যান্ড মারধরও করেছিল, এবং সেই সাথে আমার বাচ্চাটাকে আমার কাছে দেওয়া হয় নাই সারাদিন। তো ওই অবস্থায় যে অনেক কিছু হয়েছে, অনেক অনেক, সেটা আমি এখন এত বিস্তারিত হয়তো বলতে পারছি না, মানে কিভাবে গিয়েছে আমি বলতে পারবো না। অনেক কষ্টে ওখান থেকে আমার বাবা ভাই আমাকে অনেক কষ্টে ওখান থেকে নিয়ে আসে আর কি। এবং আমি এক কাপড়ে চলে এসেছিলাম, আমাকে ওরা কোনো কাপড় খালি পায়ে এক কাপড়ে আমার বাচ্চাটা সহকারে, বাচ্চাটাকেও দিচ্ছিল না তারা। অনেক কষ্টে আমি ওখান থেকে আমার বাবা মাকে বের করে নিয়ে চলে আসে। আসার পরে তো অনেক দিন এই যে ওরকম বাবা বাড়ি থাকলাম, করলাম। তার মধ্যে আমি আবার ট্রান্সফার হয়ে আমি যশোরে, তখন বাবার পোস্টিং, তো তখন যশোরে ভাই আমাকে মাস্টার্স ভর্তি করে দিয়েছিল। যে আমি তখন মাস্টার্স করতেছি, প্লাস সেই সাথে আমি হচ্ছে মানে আপনার মাস্টার্স করতেছি, সেই সাথে আমি কম্পিউটার শিখতেছি। তো আর বাচ্চাটা নিয়ে লাইফ লিড করতেছি, এবং মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তখন তো একটু ম্যাচুরিট হয়ে গেছি, যে আসলে তো ওর কাছ থেকে কোনোদিন ভালোবাসা পাইনি, ওর কাছ থেকে আমি এটাই আশা করতেছিলাম যে হয়তো এরকম ব্যবহারই সে আমার সাথে করবে। তো আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি এক প্রকার চলবো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি। আর আমাকে যথেষ্ট সাপোর্ট দিত বাবা মার, সবসময় মন টন খারাপ থাকতো যে ফ্যামিলিতে যেহেতু এরকম কাহিনী হয় নাই, আর সেহেতু সব জায়গাতে কথা টথা হচ্ছিল, অনেক ঝামেলা চলতেছিল অলরেডি ভিতরে। তো বাবা মা ওইগুলার টেক কেয়ার করতেই মানে
হাত ধরে যাচ্ছিল বাবা মার আর কি। জি আর এদিকে হচ্ছে আমার বড় ভাই আমাকে একদম ফুল সাপোর্ট দিচ্ছে যে না আমি জি। তোমাকে যেতে দিব না, তুমি পড়ালেখা শিখো, মানুষ হও, আমার একটা ভাগ নিয়ে আমি পালতে পারবো, তুমি ওটা নিয়ে টেনশন। এমনকি আমার মেয়েটা মানে আমার বড় ভাইয়ের কাছে ঘুমাতো, খেত, মানে ওর বড় মামাই ওর যান, মানে ওকে আমার কাছে দিতও না বড় ভাই এরকম। আচ্ছা তো এভাবে থাকতে থাকতে হঠাৎ করে কি একদিন ডিসিশন হয়, আমরা ঈদ করতে বাড়ি গেছি, হঠাৎ করে আমার বাবা আমাকে ডেকে বলে যে তুমি মা তোমাকে ওই বাড়িতে যেতে হবে। আমি বললাম কখনোই না আপা, ইম্পসিবল, আমি ওই বাড়িতে সংসার করতে পারবো না এত কিছুর পরে, আর ওরা আমাকে মেরে ফেলবে। আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে ওরা আমাকে মেরে ফেলবে। তখন আমার বাবা আমাকে জড়ায় ধরে কান্না করে বলতেছে যে মা তুমি কি আমাদের তোমার চাচার আমার সবার কি মৃত্যু মরা মুখ দেখতে চাও, নাকি তুমি তোমার সুখটা বেছে নিতে চাও? তো অবভিয়াসলি তখন মানে কি মনে হয়েছে আমি জানি না, কারণ বাবাকে আসলেই তো আমি খুবই ভালোবাসতাম, আমি মানে এখনও ভালোবাসি। স্ট্যান্ড বাই, আমাকে যদি কেউ বলা হয় তো আমি আমাকে যদি বাচ্চাদের নামও বলা হয় তবুও বলবো আমার বাবাকে আমি বেশি ভালোবাসি। এবং আল্লাহর কাছে আমি মাঝে মাঝে এমনও বলি যে আল্লাহ, যে আমার বাবা যেদিন মৃত্যু হয় সেদিন যেন আমারও মৃত্যু হয়। আর মানে একদম হোপলেস হয়ে যায়। আমি তখন বলি যে আমি যাবো বাবা, আমি বলি যে বাবা আমি যাবো, যাই হোক না কেন আমি যাবো। তো এরকম পরিস্থিতির ভিতরে আমি যাচ্ছি আমার মানে মনে হচ্ছে যে মানে কোনো কুল কিনারা নাই, আমার মনে হচ্ছে এরকম। তারপরে যাই হোক এর মাঝে কিছু একটা হয়ে মিল মহব্বত হয়, যাই হোক আবার সংসার করতেছি। আমার ননদের সাথেও তাদের আবার মিউচুয়াল হয়ে যায় আর কি, মিউচুয়াল হয়ে যায়, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড কথা বলতাম। ও এর মধ্যে এরকম কথা শুনতে আমি একবার হচ্ছে মানে সুইসাইড অ্যাটেম্প করি। তারপরে আমার বাবা সিদ্ধান্ত নেয় না যে আমি আর দিব না। তারপরেও আবার 3-4 মাস ওরকম যায়, তার মধ্যে আমার আবার অসুস্থ হয়ে পড়ি, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়। তখন আমার হাজব্যান্ডকে আমার বাবা ফোন করে না, আমি ফোন করি, আমি বলি যে আমার এরকম অপারেশন হচ্ছে, আমি যদি কিছু হয় তুমি আমার বাচ্চাটাকে দেখো, বাবার পরিচয় অ্যাটলিস্ট রেখো, ও নানা নানির কাছে থাকবে, তুমি বাবার পরিচয়টা রাখো। তখনও কিন্তু আমি ছোটো বাচ্চা কনসেপ্ট করিনি আর কি, ছোটো বাচ্চা কনসেপ্ট করিনি। তখন ওর কেন জানি মনটা নরম হয়, হয়তো বা মানুষ তো, আর এতদিন একসাথে আছে একটা বাচ্চার বাবাটা আছে, আর মানে এরকম একটা ইয়ে। তো ও আসে আমাকে পরের দিন সকালবেলা দেখতে আসে যশোরে। দেখতে আসার পরে ও দেখে তারপরে বাসায়, যে ও যখন বাসায় যায় আমাদের বাসা থেকে, তো আমার শাশুড়ি আবার দেখছে যে এইটা সুযোগ। তো আমার শাশুড়ি আবার আমার হাজব্যান্ড নেই দেখে তার জামাই মেয়েকে সে ডেকে নিয়ে আসছে, সে যে তখনই চলে যাবে এটা তারা বুঝতে পারে নাই। আমার হাজব্যান্ড বাসায় ঢুকে দেখতেছে যে বাসায় তার মানে আমাকে নিয়ে গেছে, নিয়ে যায়, আমরা দুজনে বাসার মধ্যে ঢুকতেছি, এবং রাস্তায় ওরা দুজন আবার খুব নমনীয় হয়ে আমার কাছে মাপ চায়, ওর ভাইয়ের কাছে মাপ চায়। তখন আমি একদম ভায়োলেন্ট হয়ে বলি কি আচ্ছা তোরা যে বলছিস যে আমি তোদেরকে বের করে দিছি বাসা থেকে, আমি কি বের করে দিছি, আমি কি জানতাম কিছু? তখন ওরা আমাকে বলে কি যে, তখন আমার ছোট্ট ননদ বলে কি না আমি আসলে এটা ক্রেজিভাবে বলছিলাম, তখন আপনার উপর আমার রাগ হয়েছিল, কারণ এই কথাটা যখন বাসায় জানাজানি হয়ে যায় আপনি ভাইকে বলে দিছিলেন, ভাই আমাকে রাত্রে মারতে গেছিলো, তো আমার উপর আপনার উপর আমার খুব রাগ হয়েছিল, আমি চিন্তা করছিলাম এটা শোধ তুলবো, সেই জন্য আপনার দোষটা দিয়েছিলাম। তা আমি তখন আমার হাজব্যান্ড এটা শুনছে, শোনার পরে বলতেছে তুই এটা কাজ করছিস রনি। হ্যাঁ যাই হোক এইটা নিয়ে অনেক কিছু হয়, সব সত্য আর কি সামনে চলে আসে যখন, তখন যাই হোক আমার হাজব্যান্ড একটু সফটনেস দেখায় এবং সে বলে যে আমি থাকবো না, আমি কাল সকালে আমার বউ বাচ্চা নিয়ে আমি চলে যাব। তখন আমার শ্বশুর খুব আপসেট হয়ে পড়ে, কারণ কুষ্টিয়া শহরে তাদেরকেও সবাই চেনে, আমাদেরকেও সবাই চেনে, সবাই জানে যে তার একটাই ছেলে বেটার বউ আলাদা থাকে, হ্যাঁ আলাদা বাসা ভাড়া করে থাকে, এটা একটা খুব খারাপ দেখা যাবে, এরকম একটা করে। তারপর অনেক বোঝানো শোনানোর পরে যাই হোক আমরা আবার ওই বাসাতেই স্টে করি। আমার হাজব্যান্ডের তখন আবার পোস্টিং হয়ে যায় চুয়াডাঙ্গা। তো এরকম চলতেছে, ওদের সাথে ওরা আসে যায় কত করে, আমার ছোটো নদের সাথে আমি কথা বলতাম, আমার ভাইয়ের সঙ্গে কথা বলতাম না, কারণ আমার থিওরিটা এটা যে ও তোমার রক্তের না, ও আমার একটা ক্ষতি করতে পারে, তুমি তো আমার ভাই ছিলা, তুমি ফুফাতো ভাই হওয়ার যাই হও, তুমি তো আমার ভাই ছিলা, তুমি তো আমার এত বড় ক্ষতি করতে পারো না, তোমার সাথে আমি কথা জীবনেও বলবো না, আর তারপরে তুমি আমার বড় ভাই। তো যাই হোক মাস্টার্স করেছি, মাস্টার্স পরীক্ষা চলছে আমার, পরীক্ষা দিয়ে আমার মনে হয় যে আমার 11 তারিখে বাচ্চা হল না, আমার বাচ্চা হয়েছে 16 তারিখে, আর আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে হচ্ছে 11 তারিখে, মানে আমি ওই রকম অবস্থায় আমি পরীক্ষা দিয়েছি আর কি। তো আমার বাচ্চাটা পেটের মধ্যে খুব অসুস্থ হয়ে যায়, কারণ আমি 4 ঘন্টা বসে পরীক্ষা দিতাম, বাচ্চাটার মুভমেন্ট খুব কম হতো, মুভমেন্ট হতো না। তবে তারপরে আমার 16 তারিখে সিজারিন করে বেবিটা হয়। তো এর মধ্যে আমার বড় ভাই কিন্তু এর মধ্যে বাইরে চলে গেছে অলরেডি,
হ্যাঁ, এবং সে বিয়েও তাকে বিয়ে দেওয়া হয়েছে খুব আনুষ্ঠানিকতার ভিতরে। হ্যাঁ, তো সে বাংলাদেশে এসেছে। সে একদিন আমার শ্বশুরবাড়ি সে আবদার করে যে মামা আমি আমার বোনকে নিয়ে যেতে চাই, এক রাত আমাদের সাথে থাকবে। হ্যাঁ, তো এই কথা বলার পরে তখন হচ্ছে আপনার আমার শাশুড়ি বলে, শাশুড়ি আমাকে যেতে দিবে না, বাসায় অনেক কাজ, ঈদের পরের দিন আমার সব ননদরা আসবে, সে আমাকে যেতে দিবে না। তখন সে বলে কি যে তাহলে নিয়ে গেলে একবারে নিয়ে যাও। তো এই কথাটা আমার ভাইয়ের তখন লাগে খুব। এতদিন তো আমার ভাই কোনোদিন ইন্টারফেয়ার করেনি, এতদিন তো বাবাই সব টেক কেয়ার করছে, এখন তো মোটামুটি সে একটা পর্যায়ে আসছে। তারপরেও আগেও সে বলেছে যে সে কখনোই রাজি ছিল না আমাকে সংসার করতে দেওয়ার জন্য। সে সবসময় বলতাম রিক্সা চালাই খাবো, কিন্তু আমার বোন আমি দিব না, এরকম কথা সবসময় সে বলতো। তারপরে যাই হোক, সে মনে মনে একটা প্ল্যান করে ফেলে, সেটা বাবা মাকে বলে না, কারণ জানে বাবা মা বললেও হয়তো রাজি হবে না, আর আমার হাজব্যান্ডকে বললেও রাজি হবে না। সে আমাকে বেড়াতে নিয়ে আসার নাম করে ঢাকায় নিয়ে আসে। তখন অলরেডি ঢাকায় আমাদের একটা বাড়ি কেনা আছে, সেটা হচ্ছে সেগুনবাগিচে। আমার ছোটো ভাই ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে পড়ে, ও হচ্ছে ওই বাসাতে থাকতো। মাঝে মাঝে বাবা মা আসতো, ওকে একটা কাজের ছেলে ছিল, রান্নাবাড়া করে দিত এরকম। তো ও আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে বলে যে আমি মার্কেটিং, সবাইকে বলে যে আমি চলে যাবো মার্কেটিং করার দরকার, তো রিমাকে ওই জন্য নিয়ে যাচ্ছি আমার 2 বাচ্চা সহকারে। আমিও জানি না ভাইয়া, আমি জানি যে মার্কেটিং করতেই ঢাকায় আসতেছে। তো ভাইয়া এসে তারপরে বাবা মাকে আবার ফোন দেয় যে বাবা মা আমরা মার্কেটিং করবো, তো রিমার বাবু 2টা দেখবে কি, তোমরা দুজনে আসো, দেখাশোনা করো, আমরা একটু মার্কেটিং করে বেড়াই। আব্বু আম্মু গাড়ি নিয়ে আসে আর কি, বাবা অফিস থেকে মানে শুক্র শনি তো এমনি ছুটি, তো আসার পরে বলে, তারপরে একদিন রাত্রেবেলা ফ্যামিলি মিটিং বসে, তখন ভাইয়া একদম সম্পূর্ণ বলে যে বাবা আপনি যা দেখতেছেন, যা সহ্য করছেন, এটা আমি সহ্য করতে পারবো না। এখন আপনি আমাকে খারাপ বললে বলেন, আমি অনেক নরম মানুষ, ভালো বললে বলেন, আপনি যা খুশি আপনি তাই বলেন, কিন্তু আমি যেটা এসে মানে দেখতেছি সেটা আমার অসম্ভব আমার পক্ষে দেখা। সেটা হচ্ছে আমার কাছে আমার বোনের শ্বশুরবাড়ি যে মনে হয়েছে যে ওয়ান কাইন্ড সে হচ্ছে কাজের বুয়া। এটা আপনার আপন ভাই বলছে? হ্যাঁ, ওয়ান কাইন্ড কাজের বুয়া। আর আমার বড় মেয়েটার রেজাল্ট ভালো ছিল না, কখনোই ভালো রেজাল্ট করতে পারতো না সে, মানে ওরকম মারধর খেত, সে একটু উল্টাপাল্টা ছিল, মানে ওর জন্য কেমন ছিল একটু আর কি। যাই হোক, তখন বলতেছে আর আমি দেখতেছি যে যেভাবে উপর থেকে দোতলা বাসা ছিল, যতবারই কোনো গেস্ট আসে আমার ভাগ্নি আসে গেট খুলতে, ওই ক্লপসিকেবল গেটটা খুলতে আসে আমার ভাগ্নি, তার মানে ওরা দুজনা ওই বাড়ির কাজের বুয়া। আর আমার ছোট ভাগ্নিটার অবস্থা হবে আর কদিন পরে ওইটাই। আমি এটা মেনে নিতে পারছি না, আমার একটা বোন তার বাচ্চারা, ওর জীবনটা যেরকম হয়েছে ওর বাচ্চা 2টার জীবনও সেরকম হবে, এটা আমি মেনে নিতে পারছি না। আপনারা আমাকে বকলে বকেন, ভালোবাসলে বাসেন, আমি এক্ষুনি তার হাজব্যান্ডের কাছে ফোন দিব, সোজা কথা ফোন দিয়ে বলবো, সে যদি তার কাছে আমার বোনকে রাখবে, আর যদি না রাখে আমি আমার বোনকে চালাবো, সম্পর্কের দরকার নাই, ডিভোর্সেরও দরকার নেই। ফাইন। কখন জানি কি হয় এরকম একটা দোলাচল অবস্থা, এবং আমাদের প্রেডিকশনের জায়গাগুলো এখন পর্যন্ত নট প্রুফ। আমি সবসময় একটা কথা বলি যে জীবন গল্পে আপনি কোনো বাকি আসলে অনুমান করতে পারবেন না এরপরের বাকি গিয়ে কি ওয়েট করছে আপনার জন্য। লাস্ট 2টো গল্প যদি বলি যে এই ধরনের গল্পের গোড়াপর্তন হয়েছিল আবিদা সুলতানার হাত ধরে। আবিদা সুলতানা এই যাবৎকালে জীবন গল্পের, ঢাকা এফএমের জীবন গল্পের সবচাইতে পপুলার বলবো, মানে সবচাইতে মানুষের বেশি শোনা গল্পের মধ্যে একটি, এবং ইউটিউবেও সেটার ভিউ প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। তো আবিদা সুলতানার পরে আমরা বেশ কয়েকটা এপিসোড, মানে গত 2 থেকে 3টা এপিসোড আগে আরেকজনের যে খেয়ালির যে জীবন গল্পটা, খেয়ালি এবং আবিদা সুলতানার জীবন গল্পের মধ্যে অদ্ভুত কিছু মিল আছে, এবং এরই ধারাবাহিকতায় আজকের যেই রিমার যে জীবনের গল্প, সেখানে হয়তো অনেকেই মনে করেছিলেন বা করছেন এখনো, যেহেতু আমরা শেষ পর্যায়ে আসিনি, যে রিমার জীবন গল্পটা কিছু সেরকম না। শুধু নাটুকুই বললাম, রিমা আমরা যেখানটা ছিলাম। তো আমার বাবার তখন কিছু ভাইয়ের উপরে বলতে পারে না, মানে সেও ততদিনে আসলে বুঝে গেছে আসলে যে এখানে আসলে রাইট কি অনরাইট কি। আর কথা হচ্ছে যে বাবা সারা জীবন মান সম্মানই দেখলা, সারা জীবন তুমি মান সম্মানই দেখলা, কিন্তু কষ্টটা দেখছো না। আমাদের একটা বোন যে এত কিনা আল্লাহ দিয়ে, এবং তার 2টা বাচ্চা আল্লাহ দিয়েছে, এবং সেই 2টা ভাগ্য এরকম হতে যাচ্ছে শুধু তোমার মান সম্মানের জন্য, আর কোনো কিছু না। আমাদের অর্থনৈতিক কোনো সমস্যা নাই, আমাদের পারিবারিক কোনো সমস্যা নাই। কি হয়েছে, ডিভোর্স হবে না, দরকার হলে ওর মতো থাকবে, বাচ্চা 2টা নিয়ে থাকবে, ডিভোর্সই তো শেষ কথা না। মানুষ তো এইভাবেও বাচ্চা নিয়ে বাঁচে। সেই ছেলে যদি বিয়ে করতে চায় করুক, আমার বোন তাকে ডিভোর্স দিবে না। তাহলে তোমার তো দুর্নাম হচ্ছে না,
কিন্তু তার লাইফটা তুমি এরকম করে নষ্ট করে কেন দিচ্ছ? তার সাথে তার 2টা বাচ্চার লাইফ তুমি নষ্ট করে দিচ্ছ। বাবাকে অনেক বোঝায় এবং মা তো একদম খুবই রাজি। মা তো অনেক দিন থেকেই ফিল করতেছে আমার কষ্টটা আসলে। তো তখন আমার শুরু হলো নতুন জীবন। আমি তো ভয়ে আর শ্বশুর বাড়িতেও যোগাযোগ করতে পারতেছি না। আর এদিকে আমার ভাই তো ফোন করে আমার হাজব্যান্ডকে বলছে যে আমার ভাগ্নিদের অলরেডি সে স্কুলে ভর্তি করে দিয়েছে, লিটল ফ্লাওয়ার স্কুলে ভর্তি, দুজনকে, একজনকে নার্সারিতে আর একজনকে ক্লাস 2-তে ভর্তি করে দিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ডকে বলেছে যে তুমি যদি, আগে তাকে জিজ্ঞাসা করেছো অবশ্য ফোন করে, যে তুমি যদি তোমার সঙ্গে রাখো আমাদের নো অবজেকশন, কিন্তু তোমার সঙ্গে যদি না রাখো আমার বোন তোমাদের বাড়িতে থাকবে না। আচ্ছা, ও ঢাকায় থাকবে এখন থেকে ওর বাচ্চা নিয়ে। তো এই কথা বলার পরে তুমি কি মতামত দিচ্ছ? তুমি যদি নাও তাহলে আমাদের কোনো কথা নেই। আমার হাজব্যান্ড বলে যে সাতক্ষীরার অবস্থা ভালো না, সাতক্ষীরা নোনা এলাকা, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়ে যাবে, মা এসে এখানে শ্যুট করতে পারবে না, আর এখানে অনেক মানে আমি এখানে নিয়ে আসলে ও পারবে না আর কি, সোজা কথা এই কথা বলে। আর কারণ সে কখনোই আসলে কোনো দায়িত্ব নিতে চায় না। আচ্ছা, এই জন্য সে সুন্দরভাবে কথা বলার পর আমরা একটু রাগারাগিও করে যে তাহলে এবারই মা আব্বা আম্মার ওখানে অসুবিধা কী হচ্ছিল। হ্যাঁ, সে অসুবিধা তো তুমি খুব ভালো করে জানো, তোমাকে তো এক্সপ্লেন করার কিছু। আমার বাবার ভাইয়ের সাথে একটু আর কি রাগারাগি হয়েছে আর কি। তো আমার হাজব্যান্ড 3 মাস রাগ করে আসেনি ঢাকাতে, আমাদের কোনো খরচও দেয় নাই। আর আমার তো কোনো সমস্যা এখানে হচ্ছে না আল্লাহর রহমতে, কারণ মা অলরেডি তখন 2টা কাজে মানুষ দিয়ে গিয়েছে। কারণ আমার বাচ্চা 2টাই ছোটো, কোচিং টচিংয়ে আমি নিয়ে যাই। আর আমার ছোটো ভাইকে এবং বড় ভাই বলেছে যে তুমি মানে চলে যাওয়ার আগে যে তুমি পারবা না, তোমার একটা বোনের দায়িত্ব নিতে, আমি তোমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিব, তুমি খালি বোনটাকে আর ভাগ্নি 2টাকে দেখে রাখবা। আমাদের নিজেদের বাড়ি যেহেতু কোনো সমস্যা নেই এখানে। তো আমার ছোটো ভাইটাও অনেক ভালো। হ্যাঁ, আমরা আসলে 3 ভাই বোন খুব ফ্রেন্ডলি, যেটা সত্যি কথা আমি বলবো। বড় ভাইয়া খুব চুপচাপ, আর আমি আর আমার ছোটো ভাইটা খুব আমোদে। তো ও কি করা শুরু করলো, এখান থেকে আমার জীবনে যখন এখানে আমি থাকা শুরু করলাম, আমার বাচ্চাদের প্রচুর টেক কেয়ার করতো পড়াশোনার থেকে, কারণ ওরা তো মফস্বল এলাকার মানে কুষ্টিয়ার লেখাপড়া থেকে। হ্যাঁ, সুতরাং ওদের লেখাপড়াটা, তারপরে ওদের বেড়াতে নিয়ে যাওয়া, যেমন আমার বললাম আমার বড় মেয়েটার মানসিক সমস্যা, মানে ও ডিসিশন নিতে পারতো না, আমি মাংসটাকে আমি নিব না, মানে ওটা যে ওইটাও কোনো সময় মাথায় করতে পারতো না, এরকম মানসিকতা হয়ে গেছিলো দাদিবাড়ি থাকতে থাকতে ওর। তো আমি একসময় বুঝতে পারলাম যে মানসিক মানে তখন আমার নিজেই একটু মানে আমার তো তখন নিজেরও মানসিক অবস্থা খারাপ ছিল, আমি ওর মানসিক অবস্থা কীভাবে বুঝবো। যখন আস্তে আস্তে আমি রিয়েলাইজ করতেছি যে সব বাচ্চার মতো তো আমার এই বাচ্চাটা না, কেমন যেন জড়সড় হয়ে থাকে, কেমন যেন খোলামেলা না, হ্যাঁ এরকম আর কি করতেছি। তখন ওর সঙ্গে আমি আস্তে আস্তে মানে খুব ভালো, মানে আমার ছোটো ভাই আমাকে বললো যে আপু আপনি কি বুঝতে পারতেছেন, এবং ও আমাকে ডাক্তারের কাছেও নিয়ে যায় যে আপুর সামথিং প্রবলেম আছে, মানে আলটিমেটলি কাউন্সিলিংয়ের জন্য। হ্যাঁ, কাউন্সিলিংয়ের জন্য আমাকে মুহিত কামালের কাছে নিয়ে যাওয়া হয়। তখন উনি যেভাবে হয়তো ভাইকে বলছিলেন বা আমাকে কিছু ওষুধ টষুধ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আসলে দীর্ঘদিনের না পাওয়ার সমস্যাটা থেকে ওর ভিতরে অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানে এইভাবে আর কি অনেক কিছু বলেছিলেন। যাই হোক, তো ওইভাবে ওকে টেক কেয়ার করতে হবে আপনাদেরকে, এবং সবচেয়ে ভালো হয় যদি ওনার হাজব্যান্ড ওনাকে সাপোর্টটা দেন। তো সেই সাপোর্টটা তো আমার পক্ষে মানে সম্ভব না, আমার ফ্যামিলি দিতে পারবে না। তো সেই সাপোর্টটা, হাজব্যান্ডের সাপোর্ট তো আসলে কেউ দিতে পারে না। তারপরেও আমার ছোটো ভাই চেষ্টা করেছে, সে আমাকে বেড়াতে নিয়ে গেছে, আমি কবিতা লিখতে পছন্দ করতাম, আমি গল্প লিখতে পছন্দ করতাম, আমার পুরাতন আমি যে ডায়েরি লিখতাম সেটা আবার খুঁজে বের করেছে, আপু দেখেন আপনার এই কবিতাটা অনেক সুন্দর না। তো তারপরে আমরা দল বেঁধে চলেন আপু কক্সবাজার চলে যাই, মানে ও আমার লাইফটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করতেছে আর কি। এদিকে বড় ভাই ইনস্ট্রাকশন দিচ্ছে, ও গোছানোর চেষ্টা করতেছে। আমার হাজব্যান্ড এর মধ্যে, আমার ছোটো মেয়েটা খুব ভালো রেজাল্ট করে, খুবই ভালো রেজাল্ট করে। এর মধ্যে কিছু 3 মাস পরে সে আসা যাওয়া শুরু করলো আর কি, তেমন কোনো ঝগড়াঝাটি না, কিছু না, নর্মাল চলতেছে। তার মধ্যে মানে 15 দিন 1 মাস পর আসে আর কি, সে সাতক্ষীরা থেকে এরকম। আমার ছোটো মেয়েটা অনেক ভালো রেজাল্ট করে ইংলিশ মিডিয়াম থেকে, একদম অল স্কুলের ভিতরে ও মানে ওদের সেকশনের যে 4-5টা সেকশন মিলে ও একদম টপ করে আর কি। তো সেবার আবার আমার শিক্ষামন্ত্রী এসে স্কুলে ওদের প্রত্যেকটা যারা টপ করেছে তাদেরকে প্রাইজ দেওয়া হয়। তো এই কথা ওর বাবা যখন শোনে, ও দাদু যখন শোনে, তাদের রাগটা একটু পড়ে যায় আর কি, যে না অন্তপক্ষে বাচ্চা 2টা মানুষ হচ্ছে অ্যাটলিস্ট। হ্যাঁ, ও যতই হোক, আমার শ্বশুর কিন্তু আসলে কখনো অত খারাপ ছিল না, কিন্তু একটা জিনিস ছিল কি, সে প্রতিবাদ করতো না, বলতো না কিছু, আমাকেও কিছু বলতো না, আমার শাশুড়িকেও কিছু বলতো না, এরকম ছিল আর কি। তো
উনি হচ্ছে খুশি হয়ে যায়, খুবই খুশি হয়ে যায়। আমি ফোন করে বলি, বাবা এরকম বাবু তো ফার্স্ট হয়েছে এরকম, ওকে ডাকতো টুকটুকি বলে, আমার ছোটো মেয়েটাকে, আমার শ্বশুর। তো বলছে আমি চাপা টুকটুকি তো ফার্স্ট হয়েছে, এবং অল স্কুল এই যেখানে আমি ছবি পাঠাচ্ছি এরকম এরকম, তারা খুব খুশি হয়ে যায়। তো তখন থেকে আর ঢাকায় থাকার বিষয়ে তাদের আর কারোর অবজেকশন থাকে না আর কি, মানে থাকে না, মানে এরকম চলছে আর কি। এর মধ্যে আমার মার খুব ছোটোকালের শখ ছিল যে আমি খুব কথা বলতে পারি, এই জন্য মা মনে করতেন যে আমাকে ব্যারিস্টারি পড়াবেন। হ্যাঁ, তো মা একদিন আমাকে বলতেছে, মা তুমি ল ভর্তি হতে পারো না, এখানকার কোনো কলেজ টলেজে একটু খোঁজ নাও না, তুমি ল ভর্তি হতে পারো কি না। তো আমি তখন বলতেছি যে মা আবার পড়াশোনা করবো, আমার তো পড়াশোনা এখন মাথার মধ্যে ঢোকে না। তো বলতেছে দেখো না চেষ্টা করে। তো বাবাকে সাথে করে গেলাম, যাওয়ার পরে আমাদের সেগুনবাগিচার আশেপাশে, তো বাবা ঢাকা কলেজে গেলেন, তারপরে গেলাম সেন্ট্রাল ল কলেজে। সেন্ট্রাল ল কলেজের পরিবেশটা ভালো লাগলো, তখন ওখানে ভর্তি হয়ে গেলাম। তারপরে ওখান থেকে যাই হোক বাচ্চা কাচ্চার লেখাপড়া চলছে, আমি নিজে লেখাপড়া ল ভর্তি হয়েছি, লেখাপড়া করছি, এদিকে মাস্টার্স করেছি, এদিকে আমার লেখালেখি চলছে। আমার ছোটো ভাই কিন্তু আমাকে সব কিছু মানে ফিরিয়ে দিয়েছে আর কি, মানে ও আমাকে ঢুকিয়ে দিয়েছে যে আপু এরকম এরকম। এবং আমার কোনো ভালো মোবাইল ছিল না, মানে মোবাইল ছিল না বলতে বাটন মোবাইল ছিল। ও কিন্তু আমাকে ফার্স্ট যে মোবাইলটা আমার জন্মদিনে গিফট করে আর কি, তখন স্যামসংয়ের সবচেয়ে দামি মোবাইলটা। ও টাকা জমায় ভাইয়া ওর জন্য কিছু খরচ পাঠাতো, ওরও একটা বাইক ছিল, বাইকের তেলের খরচ পাঠাতো, ও আমাকে ওইটা সারপ্রাইজ করে। তখন আমি ওই ফেসবুক দেখা শুরু করলাম, ফেসবুক খুললাম, আস্তে আস্তে আমি আপগ্রেড হচ্ছি আর কি। আমি সেই আগের রিমাটা আর কি হচ্ছি, আস্তে আস্তে স্লোলি। তো মানে আমার অনেক দিন পরে মনে হচ্ছিল কি, মানে যখন আমি একটু করে হচ্ছি, নিজেই অনুধাবন করছিলাম যে মানে আই অ্যাম ব্যাক, আমি ব্যাক। এবং আমার আগে তো এমন হতো যে আমি কোনো জায়গাতে কথা বলতে গেলে জড়াই ফেলতাম, মানে অনেক সময় আছে। তখন আমি দেখলাম যে যখন আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি, গার্জেনদের সাথে মিশতেছি, ল ক্লাসে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে মিশতেছি, তারপরে হচ্ছে এর মধ্যে আমি একটা ওষুধ কোম্পানির সাথেও জড়িত হই, তাদের অ্যাডভার্টাইজমেন্ট করতাম। চেহারাটা ভালো ছিল দেখে আমার সেলটাও খুব ভালো ছিল। আমি একটা অ্যাচিভমেন্টও করি, সেটা হচ্ছে মালয়েশিয়া ট্যুর। তখন আমাকে কিন্তু তখন প্রস্তাব করেছিল যে আমাদের ওখানকার যে ওই কোম্পানির যে মানে এমডি ছিলেন আর কি, বাংলাদেশে যার ছিল, সে আমাকে বলল যে তুমি আমার পিএ হবা কি না। তো তখন আমি ওনার নাম হচ্ছে গাজ্জালি স্যার ছিলেন, গাজ্জালি। তো উনি আমাকে প্রস্তাবটা দিলেন, দেওয়ার পরে আমাদের একটা পরীক্ষা হলো, পরীক্ষাতে আমি ভালো স্কোর করি, মানে বলা, তারপরে টকিং, সব কিছুর উপরে। কিন্তু তখন আমাকে একটা মেয়ে আমাদের সাথে ছিল যে থার্ড পজিশন করলো, নাম হচ্ছে রিনা। তো রিনা বললো, রিমা পা আপনার তো জবটার দরকার নেই, আমি তো জানি আপনার অবস্থা অনেক ভালো, হ্যাঁ, কিন্তু রিমা পা বিশ্বাস করেন আমার এই জবটা খুব দরকার, কারণ আমি ডিভোর্সি, আমার হচ্ছে একটা বাচ্চা আছে, আমি ভাইদের সাথে থাকি, আমার খুব দরকার এই জবটা। হ্যাঁ, তো তখন আমি বলেন ওষুধ সেল করে আর কি হয়, একটা ফিক্সড ইনকাম হলে সেটা আমার জন্য খুব বেটার হয়। তখন আমিও দেখলাম যে পিএ মানে কি, যে আমাকে তার সাথে সব থাকতে হবে, আমি বাচ্চা দুটোকে টাইম দিতে পারবো না সব সময়। হ্যাঁ, আর আমার কাছে আমার বাচ্চা দুটো কিন্তু অনেক গুরুত্ব, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমার বাচ্চা দুটো। আমি কখনো আমার বাচ্চা দুটাকে বললাম না, যত কাজই থাক তাদের কাজ সেরে তারপরে আমি সব কিছু করেছি। আমি যত দুঃখে কষ্ট যত কিছু থাকি, ওদের দুজনের মুখ দেখলে আমি সব কিছু কেন জানি ভুলে যাই এখনো। হ্যাঁ, রাইট নাও। তো তারপরে আমি যাই হোক, তখন আমি স্যারকে, তখন ওইটার পরে আমি স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার আমার তো এই চাকরিটা করা সম্ভব না কোনো প্রকারে, কারণ আমার তো দুইটা বাচ্চা আছে, আমি এই 9টা 5টা, আবার আপনার সঙ্গে ধরেন অনেক সময় আছে অনেক সেমিনারেও যেতে হবে, সেটা তো আমার ফ্যামিলি থেকে মেনে নেবেন, আমার হাজব্যান্ড চাবে না। তো আমি এই চাকরিটা করবো না, আপনি রিনাকে এই চাকরিটা দেন। তো ওরা আবার বলছে সেকেন্ড পজিশন যে আছে সে করুক না কেন। তা আমি সেকেন্ড পজিশন যে ছিল তাকেও কনভিন্স করে ফেলছিলাম যে আপু তুমি চাকরিটা করো না প্লিজ, রিনা আপা খুব রিকোয়েস্ট করতেছে। যাই হোক, এখান থেকে আস্তে আস্তে আমি উঠে আসতেছি। কিন্তু তারপরে এদিকে আমার লেখালেখিও চলতেছে, তারপরে আমি এদিকে ল পাস করে ফেলছি অলরেডি, তারপরে এদিকে আমার বাচ্চারাও বড় হচ্ছে। তো এর মাঝে আমার ছোটো ভাইটা চলে যায় কানাডাতে, চলে যায়। এদিকে আমার চাচার কিন্তু পোস্টিং তখন ঢাকাতে। আমার চাচার কথাটা আমি কেন বলছি, যে আমার বাবা আমার চাচাকে যেভাবে মানুষ করেছে, মানে আমি বোঝাতে পারবো না। যে কখনো যদি কোনো জায়গায় একটা জিনিস কিনেছে, অর্ধেক ভাইয়ের নামে কিনেছে, অর্ধেক তার নামে কিনেছে। তো যাই হোক, আমি এর মধ্যে পড়ালেখা করতেছি, আমার জীবনটা আবার মনে হচ্ছে আগের জায়গায় চলে আসছে, এবং শ্বশুরবাড়িতে আমার গ্রহণযোগ্যতাটা কিছুটা বেড়েছে। হ্যাঁ,
আপনি ল কেন পড়লেন? মার ইচ্ছা ছিল, সেই জন্য ল পড়লাম। পড়ার পরে এখন প্র্যাকটিস করতেছি। কোথায় প্র্যাকটিস করছেন? আমি এখন প্র্যাকটিস করতেছি সৈয়দ রেজাউল রহমানের ওখানে। আচ্ছা, মানে লোয়ার কোর্টে প্র্যাকটিস করছেন? জি জি। আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করি এবং আমাদের গল্পটা শেষের দিকে, কিন্তু আমি আজকে এই গল্পটা কেন প্রচার করলাম সেটার কারণটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই পারেননি। সেই প্রশ্নটা শুনে, উত্তরটা শুনে আপনারা সবাই ঘুমোতে যাবেন, কারণ অনেকেই জেগে আছেন আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে যে আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গেই আছেন। জি। ওকে, আপনার দুটো বাচ্চা, একটা নর্থ সাউথে পড়ছে, আরেকটার বয়স কত? আরেকটার বয়স হচ্ছে আপনার 50 হয় নাই, 50 হবে আর কি। 15? মানে 15। ওকে, ও কিসে পড়ছে? ও হচ্ছে এবার ক্লাস 10-এ। ক্লাস 10-এ। ওকে, হাজব্যান্ডের সঙ্গে থাকছেন বলতে কি আপনারা, উনি কি এখনো এসে দেখে যায় নাকি একই সঙ্গে আপনারা না থাকছেন? না, আমার ছোট ভাইটা যখন বাইরে চলে যায় তখন না, আমি স্টোরিতে যাচ্ছি না, মানে একসঙ্গেই থাকছেন, তার মানে একই সাথে বিলং করছেন। তখন উনি ঢাকায় পোস্টিং নিয়েছেন। আচ্ছা, তো আপনি এরপর থেকে ঢাকাতে সেটেল হয়ে গেছেন। আপনারা শুধু একটা জিনিস চিন্তা করুন, যারা এই গল্পটা শুনলেন, ওনার ভাই যদি ওই মুহূর্তে ওনার পাশে না দাঁড়াতো, বা ওনার বাবাও কিন্তু সাইলেন্স ছিলেন, কোনো কথা বলছেন না, বাবা এত লাভ করেন এবং উনিও বাবার কথা বারবার বলছেন, কেন চুপ ছিলেন সেই প্রশ্নের উত্তর হয়তো তার কাছে আছে। কিন্তু ভাইরা যদি স্টেপটা না নিত, কিন্তু একবার সুইসাইডের অ্যাটেম্প নিয়েছিলেন, উনি বুঝতে পারছিলেন যে ভিতরে ভিতরে মরে যাচ্ছি আমি, এবং ওনার হাজবেন্ডও কিন্তু বুঝতে পারছিলেন না, কারণ সেও পরিবারের বড় ছেলে, পরিবার থেকে বের হয়ে, কারণ সব পরিবারেরই একটা কাস্টমস থাকে, সব পরিবারেরই একটা প্রথা থাকে। কিন্তু দিন শেষে আমরা তো মানুষ, আমাদের নিজের বাঁচার ইচ্ছা আছে, নিজের মতো করে বাঁচার ইচ্ছা আছে, নিজের মতো করে বাঁচার ক্ষুধা আছে। এখানে যেই চিত্রটা বর্ণনায়িত হয়েছে বা যে চিত্রটা উপস্থাপন হয়েছে, সেখানে কিছু মানুষকে তার গল্প অনুযায়ী আপনার অপছন্দ হবে, কিছু মানুষকে আপনার পছন্দ হবে, কিছু মানুষকে আপনার খুব নিরপেক্ষ জায়গায় মনে হবে। কিন্তু আমাদের এই জীবন গল্পে আমরা সবসময় যে কথাটা বলি সেটা হলো যে কোনো মানুষকে আসলে নেগেটিভভাবে ধরার সুযোগ নেই, কারণ যে মানুষটি সম্পর্কে উনি যেভাবে বললেন, ওনার জীবনে যেভাবে এসছে, বিশেষ করে শাশুড়ির কথা যদি বলি, সেই মানুষটারও খুব সুন্দর একটা গল্প আছে। আপনি যখন ওই মানুষটাকে ফ্লোর দেবেন, দেখবেন যে হয়তো আমাদের যেই রিমা আজকে গল্প বলে গেল, তারও এগেনস্টেও তার যুক্ত অনেক কমপ্লেন থাকতে পারে। আমরা এই কমপ্লেনগুলোকে, ছোট বড় বিষয়গুলোকে বড় করে দেখছি না, আমরা বরং একটা জায়গাকে খুব বড় করে দেখছি। সেটা হলো জীবনটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যেতে পারত, জীবনটা একটা পর্যায়ে গিয়ে স্টপ হয়ে যেতে পারত। হয়তো নিশ্চয়ই সৃষ্টিকর্তাই সব কিছু নির্ধারণ করে থাকেন, তারপরও আমাদের কর্মগুণিতে তিনি আমাদের কাছে আসেন। তো সেই জায়গাটা থেকেই বলতে পারি যে তার ভাই যদি তার পাশে গিয়ে না দাঁড়াতেন, সাপোর্টটা যদি না দিতেন শেষ পর্যায়ে গিয়ে, তাহলে এই রিমা হয়তো শেষ বেলায় এসে লয়ারও হতেন না, কিংবা তিনি যে এখন যে ধরনের একটা সোশ্যাল অর্গানাইজেশন করছেন, এবং আমি জানি যে তিনি একজন প্রকাশকও। তো এই যে অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে যাওয়া, এই যে কমপ্লিটলি একটা হ্যাপি লাইফ লিড করা, এবং হাজব্যান্ড থাকা অবস্থাতেও এরকম গণমাধ্যমে এসে তার ব্যক্তি জীবনের বিষয়টা ফোকাস করা, এই যে ফ্রিডমটা এক্সেস করা, এই ফ্রিডমের জায়গায় তিনি হয়তো কোনোদিনও আসতে পারতেন না। তার মানে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানেই ওই মেয়েটাকে সম্পূর্ণরূপেই তার হাজব্যান্ড কিংবা শ্বশুরপক্ষের হাতে তুলে দেওয়া কিন্তু নয়। আজকের গল্পের মেসেজটাই হচ্ছে এই জায়গাটাতে। এটা একবারে সদগা হয়ে গেছে শ্বশুরবাড়ির জন্য, বিষয়টা এরকম নয়। সে যদি ভালো না থাকে, তার পাশে সাপোর্ট নিয়ে দাঁড়াতে হবে, এবং যত কম ক্ষতি হয় এই রকম কথা চিন্তা করে যত ভালো সাপোর্ট দেওয়া যায় সেরকম একটা সাপোর্ট নিয়ে থাকতে হবে। অ্যান্ড কমপ্লিটলি হ্যাপি গার্ল, এটা হওয়ার জন্যে সবার সাপোর্টটা খুব জরুরি। আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে এই রকম একটা গল্প আপনি কেন বললেন, মানে আপনি আপনার লিসনারদেরকে কি বলতে চান? এটা তো আমার বোঝার জায়গা থেকে বললাম, আপনি কি বলবেন? আমি লিসনারদের এটাই বলতে চাই যে জীবনে হেরে যাওয়াটাই শেষ কথা নয়। আর এখনও স্টিল নাও আমি যেটা বলতে চাচ্ছি যে আমার হাজব্যান্ডের কাছে আমি কোনো খরচ নিই না। সেটার জন্য নিশ্চয়ই আপনার তার প্রতি কোনো কমপ্লেনও নাই? না না, কমপ্লেন নাই। রাইট, এটা আপনি বলতে চাচ্ছেন সেলফ রেসপেক্টের জায়গাটা থেকে। রাইট, তার মতো সে খরচ করছে, কারণ আমি আর্ন করছি, সেও আর্ন করছে, এবং আমি আমার টাকাটা আমি যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করছি। সেও নিশ্চয়ই আপনার টাকা নিয়ে খবর দেন? না না না, কখনোই না। সেলফ রেসপেক্ট, ভেরি গুড। এখন হচ্ছে আবার আমার বাচ্চাটাকে ডিসিশন নিয়েছি যে আমি যে নর্থ সাউথে আর্কিটেকচার পড়াবো, কারণ আমার বাচ্চাটার রেজাল্টটা খুব ভালো আসছিল না, কারণ বলছি প্রথম থেকে ওকে লেখাপড়ে অনেক মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ডিসিশন মেকিং এর জায়গাতে আপনি নিজে ডিসিশন নিতে পারি, বিকজ আপনি আর্ন করেন সেজন্য। রাইট, এবং এই আর্ন করার ক্ষমতা যদি আমার না থাকতো, তাহলে আমি সেই হয়তোবা আমি মারা যেতাম, আমার বাচ্চা দুটার জীবন ধ্বংস হয়ে যেত, না জানি কি হতো সেটা আল্লাহ। আমরা নাই বা চিন্তা করি, হ্যাঁ চিন্তা করি, কিন্তু আমি মনে করি, আমি যেটা মেসেজটা দিচ্ছি যে হয়তোবা আমার মতোই সবার জীবনে এরকম ঘটবে তা না, কিন্তু যে কোনো পরিস্থিতি, যে কোনোভাবেই তোমরা থাকো না কেন, তোমরা মেয়েরা তোমরা ঘুরে দাঁড়াও, তোমরা লেখাপড়াটা ছেড়ো না, তোমরা তোমাদের যার মধ্যে যে প্রতিভাটা আছে সেটা ধরে রাখার চেষ্টা করো, যে কোনো প্রতিকূল পরিবেশ থেকেই চেষ্টা করো, দেখবা যে
তুমি শেষ হবা না, তোমাকে শেষ করার ক্ষমতা কারণ নাই। এক্স্যাক্টলি, এক স্বয়ং বিধাতা তাআলা ছাড়া। এক্স্যাক্টলি। তোমার প্রতিভা যেভাবে হোক বেরোবে, বিকাশ করো, হ্যাঁ বিকাশ করো, এবং তুমি দেখবা যে তোমার জীবনটা তোমার মতো করেই সাজিয়ে ফেলেছো এক সময় না এক সময়। রাইট। এবং আমি আপনাদেরকে গত এপিসোডের কথা মনে করিয়ে দিতে চাই। এখানে এসেছিলেন জসিম, যিনি কচুরলতি বিক্রি করে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, কচুরলতি বিক্রি করে একবেলা ভাত পেত। কার কাছে বিক্রি করতো? নিজের চাচাদের কাছে। চাচারা প্রায় জমিদার পর্যায়ে ছিলেন এবং সেই চাচারা কোনোদিন 1 টাকা দিয়ে সাহায্য করেননি। সেই কচুরলতি বিক্রি করার অবস্থা এমন দাঁড়িয়েছে যে ও বলল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে কচুরলতি বিক্রি করতে করতে আশেপাশের 4-5 গ্রামে আর কচুরলতি নাই, কি খাবে, বাধ্য হয়ে রিক্সা চালিয়েছে এবং সে এখন কয়েক কোটি টাকার মালিক শুধু তার শ্রম, সততা এবং নিষ্ঠার কারণে। ওর তো বকলম শিক্ষাও নাই। মানে উনি আজকে শিক্ষার কথা বলেছেন, আজকে যিনি এখানে এসছেন রিমা। প্রথম কথা হচ্ছে শিক্ষা গিভ আপ করা যাবে না, এবং শিক্ষা যদি নাও থাকে, অনেকে হয়তো বা এই জীবন গল্পটা শুনে অনেকেই হয়তো মনে করতে পারেন, আমার তো শিক্ষাটা নাই। শিক্ষা না থাকলে আপনার চারিত্রিক গুণ, চারিত্রিক সততা আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। নেভার গিভ আপ। আপনি ব্লেসড বলছি এই কারণে যে সৃষ্টিকর্তা চাইলে আপনাকে কীটপতঙ্গ করেও দুনিয়াতে পাঠাতে পারতেন। আপনি তো জন্ম নিয়েই আশীর্বাদ পুষ্ট, কারণ আপনাকে সে মানুষ হিসেবে তৈরি করেছেন। সো আপনি এগিয়ে আছেন অনেক কিছুর চাইতে, অ্যাডভান্সড। বাকিটুকু হচ্ছে এই মানে খুব স্বল্প সময়ে আপনাকে শুধু প্রুফ করতে হবে যে ইয়েস ইউ ক্যান, এবং আপনাকে যে মেসেজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে সেটা প্রুফ করা। ভাই মানে এটা সম্ভব, শুধু নিষ্ঠা, শ্রম এবং কষ্টটা সাময়িক। হয়তো আপনি জীবনে এখন খুব মারাত্মক রকম ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, আপনার মনে হচ্ছে যে কিছুই হবে না, অ্যান্ড বিলিভ মি, নাথিং ইজ ফিক্সড ইন লাইফ। বেঁচে থাকলে আলো সামনে আসবেই। সো আজকে শেষ করছি, এবং আজকের আমি এই জন্যই বলেছিলাম যে এন্ডিংটা কোথায় হবে আপনি গেস করেন না, কারণ এটা শুনে মনে হতে পারতো যে তাদের ডিভোর্স হয়ে গেছে, তারা ভালো নেই। খুব চমৎকার একটা এন্ডিং হয়েছে শুধুমাত্র ফ্যামিলি সাপোর্টের কারণে, এবং আমি মনে করি যে এই ফ্যামিলি সাপোর্টটা যেন প্রত্যেকটা মেয়ের প্রতি শ্বশুরবাড়িতে যাওয়ার পরেও থাকে। অনেক ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি।